হ্যালো 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 এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাকে একটু জানাও তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো, এবং আমার কথা শুনতে পাচ্ছ কিনা। ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। সবাই একটু কমেন্টে আমাকে জানাও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো, এবং তোমরা বোর্ডে যা যা লেখা আছে বা সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা সেটা একটু জানাও। তাহলে আমরা আজকের আলোচনা, আজকের ক্লাস আমরা শুরু করতে পারবো। আজকের ক্লাসটা খুবই ডিফারেন্ট, খুবই স্পেশাল। এই ক্লাসটা আমরা ডেডিকেট করছি যেসব শিক্ষার্থী ইতোমধ্যে তোমরা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা জাবিতে পরীক্ষা শেষ, তোমরা সামনে জগন্নাথের পরীক্ষা আছে, তোমাদের বিইউপির পরীক্ষা আছে, সামনে তোমাদের চট্টগ্রাম ভার্সিটির পরীক্ষা, তোমাদের হচ্ছে রাজশাহী ভার্সিটির পরীক্ষা, এবং পরবর্তীতে কুমিল্লা, গুচ্ছ, সাস্ট অনেকগুলো ভার্সিটির পরীক্ষা এখনও তোমাদের বাকি আছে। সো ওই ভার্সিটিগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে পিন পয়েন্ট এরর বা পিন পয়েন্ট এরর ডিটেকশন। তাহলে এই পিন পয়েন্ট এররগুলোকে আসলে কিভাবে তোমরা ডিটেক্ট করবা, তোমরা কিভাবে ওই এররগুলোকে খুঁজে বের করবা, এবং কী টাইপের প্রশ্ন আমাদের ভার্সিটিগুলোতে আসে, সেটার আঙ্গিকে আজকের ক্লাসটাকে সাজানো হয়েছে। সো সবাই ক্লাসটাতে জয়েন করে ফেলো। তোমরা যারা ভার্সিটি অ্যাসপাইরেন্ট আছো, তোমরা যারা 25 ব্যাচের পরীক্ষা পড়াশোনা করছো, পরীক্ষা দিচ্ছ, এবং তোমরা যারা 26 ব্যাচের আছো, তোমরা যদি আগে থেকে কিছুটা এগিয়ে রাখতে চাও নিজেদেরকে, দেন ইউ ক্যান অলসো জয়েন দ্য ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি আমাদের সাথে অনেকে জয়েন করেছো। প্রাইভেট গ্রুপে দিয়েছো কি? ওকে ওকে, ঠিক আছে, আমরা আরেকটু অপেক্ষা করি, তোমরা ক্লাসে একটু জয়েন করো। হ্যাঁ, তোমাদের জন্যই কিন্তু ক্লাসগুলো আয়োজন করা। সো আজকে আমরা এক ক্লাসের মধ্যে আমরা চেষ্টা করব পিন পয়েন্ট এরর সম্পর্কে যা আছে, যাবতীয় সকল প্রবলেম আমরা আজকে ক্লাসে ধরে ধরে সুন্দরভাবে শেষ করব। ওকে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ক্লিয়ার সব? আচ্ছা, কমার্স থেকে করলে কি প্রবলেম হবে না? প্রবলেম কারোই হবে না। এটা অ্যাডমিশনের জন্য পড়া, ঠিক আছে? এটা কিন্তু এইচএসসি না, এটা অ্যাডমিশনের পড়াশোনা। সো অ্যাডমিশনে যারা এখন থেকে আগায় থাকতে আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা আয়োজন করা হয়েছে। ওকে, তাহলে আমরা আজকে কি পড়াশোনা করতে আছি সবাই একটু দেখি শুরুতে। পিন পয়েন্ট এরর ডিটেকশন। ওকে, পিন পয়েন্ট এরর খুবই গুরুত্বপূর্ণ। যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা তোমাদের তো মাস্ট, এটা লাগবেই লাগবে, এটা ছাড়া কোনো উপায় নাই। সো সবাই একটা কাজ করো, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। হ্যাঁ, আমরা 1 মিনিট টাইম দিচ্ছি তোমাদেরকে, 1 মিনিট তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আর আরেকটা কাজ করো, তোমরা হচ্ছে ক্লাসটাকে শেয়ার করো। ওকে, জাস্ট ওয়ান রিকোয়েস্ট টু ইউ, প্লিজ শেয়ার দ্য ক্লাস টু ইউর ফ্রেন্ডস অর অন ইউর টাইমলাইন or your friend circles so that they can also join the class and তারাও যেন এই ক্লাসটা থেকে সুবিধা নিতে পারে, তারা ইফেক্টিভ মনে হয় তাদের। সো ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। আমরা শুরু করে দিব আমাদের ক্লাসের, আর আমরা দেরি করব না। আমরা চেষ্টা করবো মাগরিবের মধ্যে যেন ক্লাস শেষ করতে পারি। হ্যাঁ, কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাডমিশন দিচ্ছি। ওকে ফাইন। ইমতিয়াজ, তোমার যেখানে ইংলিশ আছে সেখানে এই ক্লাসটা কাজে লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আশা করছি শুরু করা যাচ্ছে ক্লাসটা। হ্যাঁ, চলো ভাইয়ারা, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। হ্যাঁ, খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা কর। হ্যাঁ, সিইউ ডি ইউনিটে অনেক আসে, রাইট? এই রূপক বলে ফেলছে অলরেডি। সো আমরা চেষ্টা করবো। নার্সিংয়ে কি আছে এই টপিক? হ্যাঁ, নার্সিংও প্রশ্ন আসে মাঝে মাঝে। হ্যাঁ, 1-2টা নার্সিংও প্রশ্ন আসে। সো আজকে এমনভাবে পড়াবো এই টপিক থেকে, সেটা হোক মেডিকেল। হ্যাঁ, খেয়াল করো, এটা মেডিকেল হোক, এটা সিকেরুয়েট হোক, এটা ঢাকা ভার্সিটি হোক, এবং যত ভার্সিটি নার্সিং আছে সবার জন্য আজকের ক্লাসটা উন্মুক্ত, এবং সবাই আজকে ক্লাসটা থেকে বেনিফিটেড হবা, এটা আমি তোমাদেরকে কথা দিয়ে প্রমিস করে ক্লাসটা শুরু করছি। ওকে, আমরা চলো শুরু করি, আমরা আর কথা না পারি। হ্যাঁ, চলো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে আজকের ক্লাসটা আমরা শুরু করছি। স্রষ্টা যেন আমাদেরকে আজকে শেখার সুযোগ করে দেন, আমাদেরকে যেন পড়াগুলোকে মনে রাখার মতো তৌফিক আমাদেরকে দান করেন। হ্যাঁ, চলো
আমরা প্রথম প্রশ্নে যাই। হ্যাঁ, খেয়াল করো, প্রথম প্রশ্ন, চলো। এমসিকিউ আকারে থাকে প্রশ্নগুলো, আমরা অ্যানালাইসিস শুরু করছি। হ্যাঁ, প্রথম প্রশ্নটা আমরা নিচ্ছি। ওকে, প্রথম প্রশ্নই চট্টগ্রাম ভার্সিটির প্রশ্ন। প্রথম চবিতে এটা একদমই কমন একটা টপিক। চবিতে এই টপিক থেকে প্রশ্ন প্রত্যেক বছর আসে। হ্যাঁ, খেয়াল করো। ওকে, প্রথম প্রশ্ন আমরা একটু বিশ্লেষণ করি। সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবা যে কি কি প্রবলেম, কিভাবে আমরা বের করছি, পুরো আইডিয়াটা দেখার চেষ্টা করবা। হ্যাঁ, আসো। সো বারবারই বলছি, ম্যাচটা তোমাদের। হ্যাঁ, এই খেলাটা তোমাদের খেলতে হবে। আই এম অ্যাজ আ কোচ হিয়ার, তোমাকে দেখাবো হাউ টু সলভ দ্য কোয়েশ্চেন্স, বাট তোমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা নিতে হবে, ঠিক আছে? ওকে, প্রথম প্রশ্ন। The girls were sorry to had missed the singers when they arrived at the airport. ওকে, এটা চবিতে বি ইউনিটে 23-24 সেশনে আসা একটা খুবই চমৎকার, খুবই মজার একটা প্রশ্ন। তাহলে এখানে তোমাকে কি করতে হবে, ভুল কোথায় খেয়াল করো। আমার পিন পয়েন্ট এররের কাজ হচ্ছে ভুল কোন অপশনটা সেটা খুঁজে বের করা। ভুল খুঁজে বের করা, ভুল খুঁজে বের করা, ভুল খুঁজে বের করা, এইটা কিন্তু কাজ তোমার। তার মানে সঠিক কোনটা সেটা দরকার নাই, তোমার কাজ হচ্ছে কি ভুল আছে কোন অপশনটাতে, সেই অপশনটা কেন ভুল সেটা বিশ্লেষণটা আমি করে দিব, বাট কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করাই হচ্ছে আমাদের আজকের দায়িত্ব, কর্তব্য, কাজ। আসো চিন্তা করি। দ্য গার্লস ওয়ার সরি। ওকে, এটুকু ভুল আছে। তারপরে এ নাম্বার দেখো যেখানে আন্ডারলাইন, সেটা হচ্ছে অপশন, ঠিক আছে, এ বি সি ডি। দ্য গার্লস ওয়ার সরি, খেয়াল করো, গার্লস কি প্লুরাল, রাইট? গার্লস কিসে আছে? প্লুরাল নাম্বার, রাইট? প্লুরাল নাম্বার। তাহলে গার্লসের সাথে ওয়ার, ফাইন, কোনো সমস্যা নাই। দ্য গার্লস ওয়ার, অবশ্যই ওয়াজ দিলে এখানে ভুল থাকতো, তাই না? তাহলে মিলতো না। তাহলে দ্য গার্লস ওয়ার সরি, এখানে ঠিকঠাক। মেয়েরা দুঃখিত, খুব কষ্ট পেয়েছে। টু হ্যাড মিসড, তাহলে টু কি একটা, টু জানি আমরা একটা ইনফিনিটিভ, রাইট? টু টু কি আমরা কি বলি? টু একটা ইনফিনিটিভ মার্কার, রাইট? একটা ইনফিনিটিভ মার্কার, ইনফিনিটিভ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ইনফিনিটিভ কিভাবে গঠিত হয়? আমরা বারংবার বলেছি, তোমরা কলেজে, স্কুলে সব জায়গায় পড়ছো, ইনফিনিটিভের স্ট্রাকচারটা কি বলো তো ভাইয়া? একটা ইনফিনিটিভ আমরা যখন গঠন করছি, ইনফিনিটিভ, তাহলে এটাকে আমরা কিভাবে লিখি? ইনফিনিটিভের স্ট্রাকচার হচ্ছে টু এর পরে ভার্বের কোন ফর্ম বলো তো ভাইয়ারা? টু এর পরে আমরা কি পাই? ভার্বের বেস ফর্ম, তাই না? তাহলে টু এর পরে যদি ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু এখানে হ্যাড কি? হ্যাড হচ্ছে ভি টুতে আছে। হ্যাড কিসে আছে? ভি টুতে। কারণ আমাদের কি হ্যাভের ভি টু বা ভি থ্রি হচ্ছে হ্যাড। তাহলে এই হ্যাড এটা ভি টু হতে পারে, ভি থ্রিও হতে পারে, কিন্তু ভি ওয়ান কি এটা? না, তাই না? তার মানে এখানে একটা ঝামেলা আছে। টু এর পর আসলে হ্যাড না হয়ে এখানে আসলে ভি ওয়ান হইতো বা ভার্বে বেস ফর্ম হইতো। তাহলে কি হতো উত্তরটা? উত্তরটা হওয়া উচিত ছিল এই জায়গার মধ্যে টু হ্যাভ মিসড। তাহলে কি হতো এখানে? এই অপশনটাতে ভুল আছে, রাইট? তাহলে এইখানে আমরা যদি একটা কারেকশন করে লেখার চেষ্টা করি যে অপশনটা আসলে কি হলে সঠিক হতো, এইটুকু তো আমাদের ভুল, রাইট? টু হ্যাড মিসড হবে না, এইটুকুতে ভুল। এখানে উত্তরটা হওয়া কথা ছিল টু হ্যাভ মিসড। টু এর পর ভার্বে বেস ফর্ম, হ্যাডের বেস ফর্ম কি? হ্যাভ। টু হ্যাভ মিসড, এই অপশনটা হতো আমাদের সঠিক, তাই না? বাকিটুকু খেয়াল করো। দ্য সিঙ্গার্স ওয়েন দে অ্যারাইভড, ঠিকঠাক আছে, কিন্তু বাকিটুকুতে কোনো সমস্যা নেই, তাই না? পাস্ট টেন্স, দে অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট। তাহলে এই জায়গাতে কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় আমাদের? টু এর পরে আমাদের ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে কি? এখানে হয়েছে পাস্ট টেন্স, মানে টু হ্যাভ মিসড না হয়ে গেছে টু হ্যাড মিসড। টু এর পরে হ্যাড হবে না, টু এর পরে কি হবে? হ্যাভ হবে। তাহলে ভুলটা কোন জায়গায়? টু হ্যাড মিসড। তাহলে এখানে আমরা খেয়াল রাখতে হবে, যেটা ভুল সেটা কিন্তু তুমি মার্ক করবা। পিন পয়েন্ট এরর ডিটেকশন মানে কি? যেইটা ভুল ওইটা তো তুমি কি করবা? টিক মার্ক করবা পরীক্ষার খাতায় বা পরীক্ষার মধ্যে তোমার ওয়েমার পেপারে। তুমি এখন যে ভাইয়া ভুল, এখানে তো ভুলটাই সঠিক, মানে যেটা ভুল খুঁজে বের করছো সেটাতেই তুমি মার্ক করবা। তাহলে ভুল কোথায় ছিল? ওয়ার সরিতে না, ওয়েন অ্যারাইভড না, তাহলে কোনটা ছিল? হ্যাড অ্যারাইভড। তাহলে অপশন বিতে আমরা অ্যান্সার করবো। ওকে, অপশন বিতে আমরা অ্যান্সার করবো। বুঝে গেল? সবাই কি বুঝেছো প্রশ্নটা? আমরা যে বিশ্লেষণটা দিয়েছি সেটা বুঝতে পারছো? বিশ্লেষণটা ইম্পর্টেন্ট। বারবারই বলছি যে তুমি যে প্রশ্ন সলভ করছো সেটার যে বিশ্লেষণটা, সেটা জানাটা ইম্পর্টেন্ট। কারণ এই প্রশ্নটা এভাবে যে আসবে ব্যাপারটা এরকম না, বা এটাই যে হুবহু পরীক্ষায় পাবা এমন না। কিন্তু তুমি এই টাইপের প্রশ্নই তো পাবা নাকি? এই প্রশ্নটা ডিফারেন্ট সেন্টেন্সে আসবে, তাই না? এরকমটা কিন্তু হয় পরীক্ষায়। ওকে, তাহলে আশা করছি আমরা প্রথম প্রশ্নটা বা প্রবলেমটা সলভ করতে পারলাম। ওকে, আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 2। ওকে, সবাই নাম্বার দিয়ে অ্যান্সার করবো। ওকে, 1 2 এরকম করে নাম্বার দিয়ে অ্যান্সার করবা। এটাও চবিতে আসছে 23-24, মানে 23-24-এ বি ইউনিটে 2টা পিন পয়েন্ট এরর আসছে। তাহলে এই যে দেখো, আগেরটাও কি ছিল? আগেরটাও চবি বি 23-24,
এখন কি পাচ্ছি আমরা? ছবি বি 23-24। ওকে, আমরা একটা প্রশ্নটা চিন্তা করি। হ্যাঁ, খেয়াল করো। নাসরিন বলেছিল she would borrow me her new movie camera if I wanted to use it on my trip to Europe. ওকে, তাহলে আমরা একটু চিন্তা করে বাক্যটা কি বলছে। বাক্যটা এরকম যে নাসরিন said she would borrow me her new movie camera। তাহলে নাসরিন বলেছিল যে সে আমাকে তার যে নতুন মুভি ক্যামেরাটা আছে, হ্যাঁ মুভি ক্যামেরা, একটা ক্যামেরা, এক ধরনের ক্যামেরা, এটা সে আমাকে ধার দিবে। ইফ আই ওয়ান্টেড টু ইউজ ইট, আমি যদি সেটা ব্যবহার করতে চাইতাম অন মাই ট্রিপ টু ইউরোপ, আমি যদি ইউরোপে আমার যে ভ্রমণটা করবো, আমি ফিনল্যান্ডে, ডেনমার্কে বা সুইডেনে যে কোনো দেশে, ওই ভ্রমণে আমি যদি এটা ইউজ করতে চাই, তাহলে নাসরিন বলছিল যে নাসরিন তার ক্যামেরাটা আমাকে দিবে। ভুলটা কোন জায়গায় খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। নাসরিন সেড, ওকে পাস্ট টেন্স কোনো সমস্যা নাই। শি উড বোরো, ফাইন, উড একটা মোডাল ভার্ব, তারপরে ভার্বের বেস ফর্ম হয়, ঠিকঠাক আছে। উডের পরে ভার্বের বেস ফর্ম, হ্যাঁ মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে, সেটা ঠিকঠাক আছে, সমস্যা নাই। ওকে, বোরো মি হার নিউ মুভি ক্যামেরা, হ্যাঁ নতুন মুভি ক্যামেরা, তা তো সমস্যা নাই। ইফ আই ওয়ান্টেড, পাস্ট টেন্স যেহেতু, ইফ আই ওয়ান্টেড টু ইউজ ইট অন মাই ট্রিপ, হ্যাঁ অন আ ট্রিপ মানে হচ্ছে একটা ভ্রমণ, একটা পুরো ট্যুর টু ইউরোপ। তার মানে এখানেও ভুল নাই, এখানেও ভুল নাই, এখানেও ভুল নাই। তাহলে প্রবলেমটা আসলে কোন জায়গায়? তাহলে গ্রামাটিক্যালি সেন্টেন্সটা আসলে ভুল না, গ্রামারের কথা যে চিন্তা করি বাক্যটা আসলে ভুল না। তাহলে ভুলটা কোন জায়গায়? ভুলটা হচ্ছে শব্দের জায়গায়। খেয়াল করে এখানে শব্দ ব্যবহার করেছে, সে হচ্ছে বড়, রাইট? তাহলে আমরা একটু শব্দটা চিন্তা করি। তাহলে বড় শব্দের অর্থ কি? বড় শব্দের অর্থ হচ্ছে ধার নেওয়া, আমি ধার নিচ্ছি কারো থেকে, হ্যাঁ ধার নেওয়া, ধার নেওয়া, ঠিক আছে। অপর দিকে ল্যান্ড, LAND, এটা কিন্তু জমি, কিন্তু আমার কি হবে LEND, হ্যাঁ ল্যান্ড, LEND ল্যান্ড। এই ল্যান্ড অর্থ হচ্ছে ধার দেওয়া, অর্থ কি? ধার দেওয়া, বুঝতে পেরেছো? ধার দেওয়া। তাহলে এখন প্রশ্ন হচ্ছে নাসরিন আমাকে ধার দিবে না আমার থেকে ধার নিবে? তাহলে ল্যান্ড অর্থ কি? ল্যান্ড হচ্ছে ধার দেওয়া, তাহলে এখানে শব্দের পার্থক্য হয়েছে। তাহলে খেয়াল করতে হবে, যখন বোঝাচ্ছে ল্যান্ড তার মানে হচ্ছে কাউকে ধার দেওয়া, আর যখন হচ্ছে বড় তার মানে আমি ধার নেওয়া। তাহলে বাক্যটা চিন্তা করে বলছে নাসরিন আমাকে ধার দিবে বলছিল, তাই না? তাহলে নাসরিন তো আমার থেকে নিবে না। নিউ মুভি ক্যামেরাটা কার? এই ক্যামেরাটা এই দেখো হার, তাই না, তার নিজের। এটা কার? এটা হচ্ছে নাসরিনের ক্যামেরা। নাসরিন আমাকে দিবে, তাই না, আমাকে ধার দিবে। তাহলে বাক্যের মধ্যে গ্রামাটিক্যাল কোনো এরর নাই। এরর কোথায় আছে? এরর আছে হচ্ছে শব্দের পার্থক্যে। তাহলে মাথায় রাখতে হবে ভোকাবুলারির পার্থক্য কিন্তু আমাদের পিন পয়েন্ট এররে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এখান থেকেও প্রশ্ন আসতে আমাদের পারে। তাহলে আমরা দেখছি বাকিগুলোতে ভুল নাই, ভুল কোথায়? অপশন আমাদের এ, রাইট, বড় মি। তাহলে এখানে ভুল, তাহলে এখানে কি হইতো? বড় মি না হয় কি হইতো? ল্যান্ড মি। উত্তরে কি হইতো? অপশনে আমি অ্যান্সারটা দাগিয়ে দিলাম, এখানে বড় মি না হয় কি হতো? ল্যান্ড মি হলেও অ্যাপশনটা ঠিক হতো, ঠিক আছে? উত্তর কোনটা হবে? বড় মি। বুঝতে পারছি আমরা পিন পয়েন্ট এররকে ধরতে পারতেছি? তোমরা অনেকেই কিন্তু এটা নিয়ে খুব প্যারা খাও যে ভাই এটা আমরা কঠিন জিনিস, এটা পারি না, একদম ইম্পসিবল, দেখলেই কঠিন মনে হয় না। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে তুমি বাক্যটা ধরতে পারছো কিনা। হ্যাঁ, বাক্যের বাংলা সবসময় বলি, আমি সবসময় প্রাইভেট বেস বলতাম যে মানে হাফ অফ ইউর ওয়ার্ক উইল বি ডান ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। বাক্যের অর্থ বুঝলে তোমার তো কাজই শেষ এখানে, আর কোনো প্যারা থাকে না। বাক্যের অর্থ বোঝাটা ইম্পর্টেন্ট। ওকে, আমি কি বুঝতে পারলাম এই প্রশ্নটা? আমরা কি এটুকু ক্লিয়ার সবাই একটু জানাবো ভাইকে? হ্যাঁ, ভাইয়া পাংচুয়েশন করাবেন না? আরে বাবা যেটা পড়াইতেছে সেটা পড়ো আগে। যেটা পড়াচ্ছি সেটা সলভ করো, তোমাদের তো একটা বদ অভ্যাস, বুঝছো? আচ্ছা, আমি তোমাদেরকে যা পড়াচ্ছি সেটাতে মনোযোগ দাও, বুঝছো? আমরা যা সলভ করাচ্ছি এই মুহূর্তে সেইটা পারছো কিনা, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। কোনটা কবে পড়াবো সেইটা কিন্তু পরের আলোচনা। আগে তোমার মূল কাজ হচ্ছে আমরা যা পড়াচ্ছি, আমরা এই মুহূর্তে যা আলোচনা করছি তার গ্র্যাভিটি বুঝতে পারা, তার ইম্পর্টেন্স বুঝতে পারা, সেই সকল প্রবলেমকে সলভ করার চেষ্টা করা। দেন আমরা কবে কি পড়াবো দ্যাট উইল বি অ্যানাদার ডিসকাশন। ওকে, আমরা কি পারছি? আমরা কি প্রশ্নগুলো সলভ করতে পারতেছি? একটু ভাইয়ের সাথে আলোচনা এসো। হ্যাঁ, একটু নিজেরা নিজেরা একটু কথা না বলে একটু প্রবলেম সলভ করবা। হ্যাঁ, বারবার বলবো।
আমরা কি ধরতে পারতেছি? হ্যাঁ, বারবারই বলছি তোমরা অপ্রাসঙ্গিক কথাবার্তা বা নিজেদের মধ্যে তোমরা ইন্টারেক্ট না করে তোমরা চেষ্টা করবো হচ্ছে ক্লাসের মধ্যে মনোযোগ দিতে। হ্যাঁ, ক্লাসের টপিকটা বুঝতেছো কিনা সেইটা মনোযোগ দাও। হ্যাঁ, বারবারই বলছি ক্লাসের পড়ার মনোযোগ দাও। হ্যাঁ, নিজেদের মধ্যে কথাবার্তা, নিজেদের মধ্যে আলাপ আলোচনা সেগুলো করো না, তাহলে তোমার সময় নষ্ট হবে। হ্যাঁ, ওকে, আসো তাহলে আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করতে পারলাম। ওকে, চলো 3 নম্বর প্রবলেম। হ্যাঁ, খেয়াল করো। The equipment in the office was badly in need of to be repaired. এটা চবের সি ইউনিটে আসছে 23-24, তার মানে চবের সকল ইউনিটে পিন পয়েন্ট এরর আসে। ওকে, তাহলে খেয়াল করো, the equipment in the office was badly in need of to be repaired. তাহলে বলছো অফিসে যে ইকুইপমেন্টগুলো আছে, যন্ত্রপাতি আছে, এগুলো রিপেয়ার করার বা মেরামত করার প্রচন্ড দরকার। হ্যাঁ, বাক্যটা খেয়াল করো। তাহলে এখানে কি বলছে? দ্য ইকুইপমেন্ট, খেয়াল রাখতে হবে ইকুইপমেন্ট কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, বা সিঙ্গুলার। হ্যাঁ, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আনকাউন্টেবল নাউন। ওকে, মাথায় রাখবা। তাহলে ইকুইপমেন্টের পরে কিন্তু কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে খেয়াল করো, এই যে সিঙ্গুলার, রাইট? তাহলে ইকুইপমেন্টের পরে সিঙ্গুলার, এই দুইটা ঠিকঠাক আছে, এখানে কোনো ভুল নাই। এবং ইন দ্য অফিস, তাও ঠিকঠাক। তাই না? কোনো একটা জিনিসের ভিতরে যখন থাকে, কিছু যখন ভিতরে, যেমন ইন দ্য ক্লাসরুম, হ্যাঁ, ইন দ্য রুম, ইন দ্য বেডরুম, তাহলে কোনো কিছুর ভিতরে যখন বোঝাচ্ছে ইন বসে, ফাইন। তাহলে আমাদের ইকুইপমেন্টে ভুল নাই, ইন দ্য অফিসে ভুল নাই, ওয়াজ ব্যাডলিতে ভুল নাই, কারণ এটা ইন্টার রিলেটেড। হ্যাঁ, ইকুইপমেন্ট সিঙ্গুলার হবে এবং ভার্বটা সিঙ্গুলার। তাহলে এই জায়গায় আমরা কোনো ভুল আসলে পাচ্ছি না। তাহলে কি পাচ্ছি? ইন নিড অফ। এখানে আমাদের একটা খেলা আছে। তাহলে অফ আমরা জানি এমন একটা প্রিপোজিশন, অফের পরের বাক্যের যে প্যাটার্নটা সেটা কিরকম হবে? অফ একটা প্রিপোজিশন। হ্যাঁ, আমরা জানি যে আমাদের প্রিপোজিশনের আসলে দুইটা প্যাটার্ন আমরা খুব কমনলি ইউজ করি। সেটা হচ্ছে টু যদি থাকে প্রিপোজিশন, টু এর পরে কি হয়? টু এর পরে ভার্বের বেস ফর্ম। খেয়াল করো, টু এর পরে অলওয়েজ কি হয়? টু এর পরে অথবা ইন অর্ডার টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু অন্যান্য সকল প্রিপোজিশনের ক্ষেত্রে, অন্যান্য সকল প্রিপোজিশন, অন্যান্য যে প্রিপোজিশনগুলো আছে, যেমন ধরো হচ্ছে অফ, উইথ, উইদাউট, বাই, অন, ইন, এগুলোর পরে যখন ভার্ব আসে, হ্যাঁ, অন্যান্য প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসতেছে, অন্যান্য প্রিপোজিশনের পরে যখন ভার্ব আসে, তখন তার প্যাটার্নটা কিন্তু এরকম ভার্বের বেস ফর্ম হয় না। তখন কি হয়? তখন বসাচ্ছে ভার্বের আইনযুক্ত ফর্ম বা জিরাল ফর্ম। তাহলে আমরা খেয়াল করছি যে আমরা প্রিপোজিশনের সাথে ভার্বের দুই ধরনের ইন্টারাকশন পাচ্ছি। একটা হচ্ছে যদি টু হয় প্রিপোজিশন অথবা ইন অর্ডার টু, আমরা টু অথবা ইন অর্ডার টু বলে থাকি, সেই জায়গায় কি হচ্ছে? আমাদের ভার্বে বেস ফর্ম। যদি টু অথবা ইন অর্ডার টু এর পরে ভার্ব আসে, তাহলে আমার প্যাটার্ন কি দাঁড়াচ্ছে? আমার পরবর্তী ভার্বটা হচ্ছে বেস ফর্মে দাঁড়াচ্ছে। কিন্তু সেটা যদি টু অথবা ইন অর্ডার টু না হয়, সেটা অফ হয়, উইথ হয়, বাই হয়, যে কোনো প্রিপোজিশন, সেক্ষেত্রে কি হবে প্যাটার্ন? সেক্ষেত্রে হচ্ছে অফের পরে ভার্বের আইএনজি হবে, রাইট? তার মানে হচ্ছে এখানে যদি অফ দেই, ইন দেই, উইথ দেই, উইদাউট দেই, বাই দেই, থ্রু দেই, এগুলো কি হবে? ভার্বের আইএনজি। তাহলে অফ টু বি রিপেয়ার্ড না, তাহলে প্যাটার্নটা এখানে ভুল আছে। এখানে কি হচ্ছিল? অফ, তাহলে ভার্বকে আবার বি, রাইট? তাহলে অফ বিং রিপেয়ার্ড, এই উত্তরটা হতো আমাদের সঠিক। তাহলে ভুল কোথায় আমাদের? ভুল হচ্ছে আমাদের একদম লাস্টের অপশনটাই। তাহলে বাক্যটা কি হলো সঠিক হতো? দ্য ইকুইপমেন্ট ইন দ্য অফিস ওয়াজ ব্যাডলি ইন নিড অফ বিং রিপেয়ার্ড। তাহলে অফ তো আছে, রাইট? অফ আমি এক্সট্রা করে দিলাম। তাহলে টু বি রিপেয়ার্ড না হয় কি হতো? অফ বিং রিপেয়ার্ড। তাহলে অফ যদি দেওয়া আছে, রাইট, তাহলে এইটুকু তো ভুল আছে। এইটুকু আমার কি হইতো? আমি একটু যদি সঠিক করে লিখি, তাহলে এইটুকু অফটা কেটে দাও, কারণ অফ প্রশ্নই দেওয়া আছে। তাহলে হতো শুধু বিং রিপেয়ার্ড। অপশন কি হতো? উত্তর হতো বিং রিপেয়ার্ড। তাহলে খুব সহজে মনে রাখবা যে টু এর পরে যদি ভার্ব আসে তাহলে বেস ফর্ম তৈরি হবে, আর যদি টু ছাড়া অন্য প্রিপোজিশন হয় তাহলে মূল ভার্বের সাথে আইএনজি দিয়ে বাকি কাজটা করতে হবে। আমার কাছে মনে হয় এটা বেশ ইজি জিনিস। এটা এইচএসসিতে তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছো, রাইট ফর্ম অফ ভার্বে পড়েছো এবং অ্যাডমিশনেতে পড়েছোই, তাই না? বেশ ইজি জিনিসপত্র, তাই না? ওকে, তাহলে উত্তর কোনটা হচ্ছে আমাদের? উত্তর হচ্ছে আমাদের ডি নাম্বার, টু বি রিপেয়ার্ড। তাহলে এটা হয়ে যাবে কি? অফ বিং রিপেয়ার্ড। এটা চবিতে সিউনিটে 23-24 আসা, তার মানে 23-24 দেখো চবে সব ইউনিটের প্রশ্ন কিন্তু পিন পয়েন্ট আসছে। ওকে, আমরা বুঝতে পারলাম, রাইট? আমরা আশা করি বুঝতে পেরেছি। গুড। ওকে, আসো তার পরের কোয়েশ্চেনে যাই। হ্যাঁ, সব প্রশ্ন চবির। আসো, বড় একটা কোয়েশ্চেন দেখো। The pilot and the crew divided the life preservers between the 20 frantic passengers. ওকে, তাহলে চবিতে সিউনিটে আরেকটা প্রশ্ন আসছে, পিন পয়েন্ট এরর। ওকে, প্রশ্ন একটু বোঝার চেষ্টা করো। কি বলছে? The pilot and the crew,
পাইলট আর কি ক্রু। তার পাইলট একজন পাইলট যিনি হচ্ছে বিমান চালান, আর ক্রু কারা? ওই যে কেবিন ক্রু বলি আর কি আমরা, হ্যাঁ, পাইলটের সাথে আরও যারা যারা হচ্ছে ওইখানে হেল্প করে তার চালানোর ক্ষেত্রে বা বিভিন্ন জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তিনি হচ্ছে অথরিটি। ধরো তাহলে দ্য পাইলট অ্যান্ড দ্য ক্রু, তাহলে সমস্যা নেই না, আমরা জানি দুইটা আর্টিকেল বসে কখন, যখন পাইলট আলাদা লোক, ক্রু যখন আলাদা লোক। অবশ্যই পাইলট এবং ক্রু এক ব্যক্তি না, তাই না? তাহলে চালাবে কে? তাহলে পাইলটের আগে দা বসছে, ক্রু এর আগেও দা বসছে, কারণ এরা ভিন্ন ভিন্ন মানুষ। আমরা ওই যে হেডমাস্টার আর হচ্ছে ফাউন্ডার এরকম বলছিলাম না, একটা উদাহরণ ছিল না? যদি দুইজন ব্যক্তি আলাদা হয়, দুইটা ডেজিগনেশন যদি আলাদা হয়, তাহলে দুইটার পূর্বে আর্টিকেল বসে। ফাইন, এখানে দুইটা আর্টিকেল বসছে, সমস্যা নাই। ডিভাইডেড পাস্ট টেন্সে কোনো ঝামেলা নাই। দ্য লাইফ প্রেজার্ভার্স বিটুইন দ্য 20 ফ্র্যান্টিক প্যাসেঞ্জার্স, এটা প্রিপোজিশনের খুবই কমন একটা এক্সাম্পল। এখানে কতজন প্যাসেঞ্জার বলছে দেখো তো? 20, রাইট? 20 মানে 20 জন, তাই না? 20 জন প্যাসেঞ্জার, ফ্র্যান্টিক প্যাসেঞ্জার্স। ওকে, তাহলে এখানে 20 জন প্যাসেঞ্জার যদি হয়, তাহলে 20 জনের সাথে কি আমার বিটুইন বসতে পারে? 20-এর সাথে কি বিটুইন বসে? না। আমরা জানি বিটুইন বসার কিছু নিয়ম আছে। বিটুইন যদি আমরা ইউজ করি, বিটুইন, স্পেসিফিক কতজন হবে? 2, রাইট? 2, বা দুইটা এন্টিটি। আর এমাং কখন হয়? এমাং হয় হচ্ছে 2+, রাইট? 2+, 2+, 2 এর বেশি হলে, তাই না? 3, 4, 5, 6, 7, 10 যত বেশি হোক। তাহলে এখানে বলাই আছে যে 20 ফ্র্যান্টিক প্যাসেঞ্জার্স। ফ্র্যান্টিক একটা অ্যাডজেক্টিভ, প্যাসেঞ্জারকে মডিফাই করছে, কোনো সমস্যা নেই। তাহলে 20 প্যাসেঞ্জারের সাথে তাহলে কি কখনোই আমরা বিটুইন দিব না? তাহলে এখানে কি হবে? এখানে আসলে হবে হচ্ছে অ্যামাং। তাহলে অপশন কি পাচ্ছি আমরা? এখানে ভুলটা কোন জায়গায় আমাদের? বিটুইনের অপশনটা। তাহলে এখানে কি হইতো? অ্যান্সার হইতো অ্যামাং। ঠিক আছে, অ্যান্সার কি হতো? অ্যামাং। তাহলে এটা কোন অপশনটা? বিটুইন। এই যে আমাদের অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে সি নাম্বার। বুঝছো? ইজি জিনিস কিন্তু। তোমরা অনেকেই মনে করো খুব কঠিন। কঠিন না কিন্তু, জাস্ট বাক্যটা একটু বোঝার চেষ্টা করবা। হ্যাঁ, কঠিন লাগতেছে একটু ভাইকে জানাও তো। তোমরা এখন পর্যন্ত যারা আমরা কয়টা প্রশ্ন সলভ করলাম? 4টা। আমরা 5টা প্রশ্ন সলভ করে তোমাদের মতামত দিব যে কঠিন লাগতেছে না সহজ। আসো তারপর কোয়েশ্চেন। আবার 24 ইউনিটে 23-24 আসছে। আবার 24 ইউনিটে 3টা প্রশ্ন আসছে একইবার। মিসেস স্টিভেন্স অ্যালং উইথ হার কাজিন from New Mexico are planning to attend the festivities. ওকে, আচ্ছা, কোথায় ভুল আছে খেয়াল করো। একদম কমন কোয়েশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন দিচ্ছে। হ্যাঁ, খেয়াল করো কি বলছে? মিসেস স্টিভেন্স। ওকে, মিসেস স্টিভেন্স কতজন মানুষের নাম? দেখো, অনেকেই মনে করবা এখানে যে ভাইয়া স্টিভেন্স মানে কি এখানে অনেকজন মানুষ? না, তোমরা দেখো, তোমাদেরকে একটু বুঝাই, সিম্পল। হ্যাঁ, ধরো আমরা যখন বিভিন্ন বিদেশি মানুষের নাম ধরে, হ্যাঁ, তো বিদেশি মানুষের নাম তো অনেক হয় যে শেষে এস থাকে। ধরো প্যাট কামিন্স, তোমরা যারা ক্রিকেট খেলো, প্যাট কামিন্স। এখন কামিন্সের শেষেই তো এস আছে, তুমি কি তাতে বলবা সে অনেকজন মানুষ? না, তাকে বলা যাবে না, তাই না? আমি যখন খেলা বুঝি 2016 সালে, যখন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ T20 বিশ্বকাপ নিল, তখন একজন চমৎকার প্লেয়ার ছিল মার্লেন স্যামুয়েলস। তাহলে শেষে কিন্তু এস আছে, তাহলে কি সে অনেকজন ব্যক্তির নাম? না, একটা ব্যক্তির নাম। চার্লস ব্যাবেজ যদিও যে, এটা বাদ দিলাম। তার মানে এখানে এরকম মানুষের নাম থাকে, ব্রিটিশ আমেরিকান বিভিন্ন মানুষের নাম, তাদের নামের শেষে এস থাকে। এটা প্লুরাল না, এটা একজন মানুষ, একজন। তাহলে বলছে মিসেস স্টিভেন্স, তাহলে স্টিভেন্সের ওয়াইফ, তাই না? আচ্ছা, মিস্ট্রেস স্টিভেন্স, যদিও মিস্ট্রেস স্টিভেন্স ওয়াইফ, অ্যালং উইথ হার, তাহলে একজন। কিন্তু দেখো হার বলছে না, তাহলে হার কাকে বোঝাইছে? এই যে মহিলাকে না, একজন। এটা সিঙ্গুলার। কি এটা? সিঙ্গুলার। খুব ভালো বুঝতে হবে কিন্তু, এখানে এস থাকলেই যে মানুষের নাম প্লুরাল হয়ে যাবে, বাট এরকম না। ওকে, কাজিন ফ্রম নিউ মেক্সিকো। ওকে, আমরা জানি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের যখন এরকম উইথ থাকবে, হ্যাঁ, শুধু উইথ না, আমরা আমাদের মনে থাকার কথা, যখন আমাদের উইথ থাকে, উইথ অথবা হচ্ছে অ্যালং উইথ, টুগেদার উইথ, তারপর হচ্ছে অ্যাকম্পানিড বাই, এগুলোর ক্ষেত্রে যেটা হয় আমাদের এই পাশে একটা আমাদের সাবজেক্ট থাকে, মানে সাবজেক্ট নাম্বার 1, আর এখানে আমাদের কি থাকে বলতো ভাইয়া? এখানে থাকে আমাদের সাবজেক্ট নাম্বার 2, রাইট? আর ভার্বটা বসে কিভাবে? আমাদের যখন এখানে ভার্বটা বসে হচ্ছে আমাদের সাবজেক্ট নাম্বার 1 অনুসারে, তাই না? এইটা আমরা ক্লাসের মধ্যে অনেকবার পড়িয়েছি, অনেক আলোচনা করেছি। তাহলে এখানে মূল সাবজেক্ট আসলে কাজিন না, কে? স্টিভেন্সের যে ওয়াইফ। তাহলে একজন মানুষ, একজন মানুষের সাথে কি কখনো আর হয় বসতো ভাইরা? বলো তো, সিম্পল জিনিস।
একের সাথে কখন আর হয়? একজন যখন বোঝাচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের সাথে কোনোভাবেই কি এখানে আর হতে পারে না, তাহলে উত্তরটা ভুল এই জায়গায়। তাহলে এখানে কি হতো? আর না হয়ে হতো হচ্ছে ইজ প্ল্যানিং টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভিটিস। বোঝা গেল? মিসেস স্টিভেন্স যাবে সাথে নিজে তার কাজিনকে। ওকে, তাহলে উত্তর কোনটাতে ভুল আছে? উত্তর হচ্ছে আর এর মধ্যে। তাহলে কি হবে? উত্তর হবে ইজ প্ল্যানিং টু অ্যাটেন্ড দ্য ফেস্টিভিটিস। তাহলে উত্তর ভুল কোথায়? ভুল হচ্ছে সি এর মধ্যে। এ বাচ্চারা বুঝছো? সবাই বলো বুঝছো? এই তো, এই যে অনেকে অলরেডি কমেন্ট করে ফেলছো, আর না হয় ইজ হবে, রাইট? এই যে সবাই বুঝে ফেলছো। এখানে কি হবে প্রশ্ন? এখানে আর না হয়ে হবে হচ্ছে ইজ। সিম্পল জিনিস, একদম সিম্পল। তাহলে তোমরা যে অনেকে বলো ভাইয়া পারি না, একদম মাথা ঘুরে যায়, তাহলে মাথা ঘোরার মতো প্রশ্ন না। তাহলে পিন পয়েন্ট এরর কখনো মাথা ঘুরানোর প্রশ্ন। পিন পয়েন্ট এরর হচ্ছে তোমার সকল টপিকের একটা কম্বাইন্ড রূপ। সব জিনিস থেকে এখানে প্রশ্ন আসতে পারে। নাউন থেকে আসতে পারে, প্রোনাউন থেকে আসতে পারে, নাম্বার থেকে আসতে পারে, জেন্ডার থেকে আসতে পারে, অনেক কিছু থেকে এখানে প্রশ্ন হয়ে থাকে সাধারণত। ঠিক আছে? ওকে, রাইট। তাহলে আমরা আশা করছি মোটামুটি ক্লিয়ার। ওকে, আশা করি আমরা আগাই। হ্যাঁ, তারপরে কোয়েশ্চেন, হি নোজ টু রিপেয়ার দ্য কার্বিউরেটর উইদাউট টেকিং দ্য হোল কার অ্যাপার্ট। ওকে, আমরা শব্দগুলো একটু চিন্তা করি। হ্যাঁ, কি বলছে? সিম্পল জিনিস কিন্তু, হ্যাঁ, এটা তোমরা ইউজ করছো, অনেক জায়গায় ইউজ করছো, খেয়াল করো। হি নোজ টু রিপেয়ার। ওকে, আচ্ছা, দ্য আর্টিকেলের কোনো সমস্যা নাই। হ্যাঁ, নির্দিষ্ট কিছু বুঝাইছে। উইদাউট কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি বসে? ভার্বের আইএনজি, এবং সেটাই ঘটেছে এখানে, কোনো সমস্যা নাই। হোল কার্ট অ্যাপার্ট, এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে? অ্যাপার্ট কি? এখানে একটা অ্যাডভার্ব। ওকে, কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে এই জায়গায় নোজ এর ক্ষেত্রে খেয়াল করো, হি নোজ। আমরা যখন বলি কেউ কিছু করতে জানে, হ্যাঁ, কিছু করতে জানা, খেয়াল করো, কিছু করতে জানা, কিছু করতে জানা, এটাকে আমরা ইউজ করছি না বলো তো? করতে জানা, হ্যাঁ, কিছু করতে জানা, এই টার্মটাকে আমরা ইংলিশে কিভাবে বলি? হ্যাঁ, খেয়াল করো যে এই টার্মটাকে আমরা এভাবে বলি যে আমি কিছু করতে জানি। হ্যাঁ, তাহলে খেয়াল করো এটাকে আমরা ইংলিশে কি লিখি? যে হি নোজ, ধরো আমি জানি সে সাঁতার কাটতে জানে, তাহলে হি নোজ টু সুইম হবে না, এটা একটা প্যাটার্ন আছে, হাউ টু সুইম। হাউ টু সুইম, সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়। আবার সে জানে কিভাবে রান্না করতে হয়, তাহলে শি নোজ হাউ টু কুক, রাইট? সে জানে কিভাবে রান্না করতে হয়। আবার যদি বলি যে সে জানে কিভাবে পড়াতে হয়, তাহলে ধরো আমি আমার কথা বললাম, ধরো আমি তো পড়াতে খুব ভালো পারি না, তাহলে ধরো মানিক ভাইয়া নোজ হাউ টু টিচ, রাইট? তাহলে প্যাটার্নটা এখানে শুধু নোজ দিলে উত্তরটা হবে না। উত্তর কি লাগবে? এই নোজ প্যাটার্নটা এই অপশনে ঠিক নাই। সে জানে কিভাবে রিপেয়ার করতে হয়, তাই না? কিভাবে মেরামত করতে হয়। তাহলে এই প্যাটার্নটার মধ্যে আমাদের যে ভার্বটা আছে, এখানে একটা প্রবলেম, রাইট? এখানে নোজ নয়, কি হইতো? নোজ টু না হয়ে অপশনটার সঠিক উত্তর হতো নোজ হাউ টু। হি নোজ হাউ টু, এই হচ্ছে আমাদের প্যাটার্ন। তাহলে ভুল কোথায়? ভুল হচ্ছে আমাদের নোজের মধ্যে। তাহলে প্রথম অপশনটা আমাদের ভুল। তাহলে হি নোজ হাউ টু রিপেয়ার দ্য কার্বিউরেটর উইদাউট টেকিং দ্য হোল কার অ্যাপার্ট। বুঝে গেল? তাহলে এই প্রশ্নটা আমার মনে হয় বেশ মজার। ওকে, এই প্রশ্নটা কিন্তু আমাদের বেশ মজার একটা প্রশ্ন, এটা বেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে VVI আমি মার্ক দিলাম, এটা প্রশ্নে আসতে পারে তোমাদের এই বছর। হ্যাঁ, আসো তারপরে আসি আমরা পরে আরেকটা কোয়েশ্চেন। Although both of them, ওকে, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ডিগ্রি থেকে আসতে প্রশ্নটা, খেয়াল করো। Although both of them are trying to get the scholarship, she has the highest grades. একটু চিন্তা করো। হ্যাঁ, প্রশ্ন কিন্তু কঠিন না, বেশ সহজ কোয়েশ্চেন, একটু ট্রিক করছে এখানে। দেখো কি বলছে। Although both of them, কয়জন? বোধ বসে কয়জনের জন্য? খেয়াল করো, দুইজন। বোধ বসে কয়জনের জন্য? বোধ বসে কয়জনের জন্য? দুইজন। কয়জন ব্যক্তির জন্য? দুইজন। খুব ভালোভাবে খেয়াল করো, দুইজন, রাইট? তাহলে এখানে কয়জন আছে মানুষ? দুইজন। বোথ অফ দ্যাম, রাইট? তাহলে দ্যাম হবে, বুঝাই যাচ্ছে যেহেতু প্লুরাল ফর্ম। আর ট্রাইং, তাহলে প্লুরাল যদি হয় তাহলে ভার্ব আর, সেটাও সমস্যা নেই, কারণ প্লুরালের সাথে আর বসে, ইজ বসে না। তাহলে টু গেট, টু এর পরে ভার্বে বেস ফর্ম, এখানেও ঠিকঠাক আছে। তাহলে বলছে দেখো, অলদো বোথ অফ দ্যাম আর ট্রাইং টু গেট দ্য স্কলারশিপ, যদিও তারা দুইজন, ধরো দুইটা মেয়ে বান্ধবী বা দুইটা ছেলে বান্ধবী, তারা দুইজনই চেষ্টা করছে স্কলারশিপ পাওয়ার জন্য, she has the highest grades.
প্রশ্নটা কোন জায়গায় খেয়াল করো, প্রবলেমটা এই যে ডিগ্রিতে আমাদের। এখন ডিগ্রিতে কি বলা হয়েছে? দ্য হাইয়েস্ট, রাইট? তাহলে দ্য হাইয়েস্ট এটা কোন ডিগ্রিতে আছে বলতো? সুপারলেটিভ। কিসে আছে? সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ। এখন আমরা যখন ডিগ্রি পড়েছিলাম তখন আমরা বলেছি না, আমাদের যখন আমরা কম্পারেটিভ আর সুপারলেটিভ পড়ি, কম্পারেটিভলিতে কি দুইজনের কথা যখন বলা হয়, দুইজন যখন বলা হবে তখন কি এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। কি হয় এটা? কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, তাই না? এটা একটা সহজ জিনিস। তাহলে এখন দুইজনের কথা বলছে, বাট এইখানে ইউজ করছে কি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দুইয়ের বেশি, হ্যাঁ, দুইজন না হয়ে দুইজনের অধিক যখন হয়, দুইজনের অধিক যখন থাকে তখন আমরা কি ইউজ করি? তখন ইউজ করি সুপারলেটিভ। তাহলে এখানে ভুল হয়ে গেল না, রাইট? এখানে ভুলটা কোন জায়গায়? এখানে আমাকে বলা হচ্ছে দুইজন, মানে কম্পারেটিভের ফর্মেটিভ বাক্যটা পুরোটা হইলো, বাট শেষে গিয়ে ডিগ্রিতে ব্যবহার করা হইলো হচ্ছে সুপারলেটিভ। তাহলে দুইজনের মধ্যে তো আমি অবশ্যই সুপারলেটিভ ইউজ করবো না। তাহলে ভুলটা কোথায়? ভুল হচ্ছে এখানে শি হ্যাজ হায়ার গ্রেডস, এখানে দা বাদ যাবে এবং হায়ার গ্রেডস হইতো, হ্যাঁ। তাহলে উত্তর সঠিকতা কত? উত্তর সঠিকতা হচ্ছে এরকম হলে যে হায়ার, হায়ার গ্রেডস, এটা হলে বাক্যটা ঠিক ছিল। তাহলে দুইজনের মধ্যে সুপারলেটিভ হয় না, তাহলে ভুল কোথায়? ভুল হচ্ছে আমাদের এই হাইয়েস্টে। তাহলে দেখো সুন্দরভাবে ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে একটা সুন্দর প্রশ্ন জাস্ট তোমাকে মিক্স করে দিল। তুমি ভাববা যে কোথায় ভুল কোথায় ভুল, বাট এটা যদি একটা এমসিকিউ আকারে দিত তুমি পারতা নিশ্চিত। বলো, এমসিকিউ আকারে এই প্রশ্ন সলভ করছো না তোমরা? তোমরা এক্সাম দিচ্ছ না অনেক, তাই না? অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্ট যারা আছে তোমরা তো অনেক পরীক্ষা দিচ্ছ এগুলোর পরে। তাহলে তখন এটা পারতা, কিন্তু এখন পারতেছো না কেন? কারণ তোমাকে অনেকগুলো জায়গায় তোমাকে কনফিউজড করতেছে, তোমার ব্রেনকে সে পাজল করতেছে। সো এই জন্যই মনে হচ্ছে যে প্রশ্নটা কঠিন বা এটা ডিফারেন্ট কিছু। না, এটা তো ডিফারেন্ট না, এইটা ডিগ্রি অফ কম্প্যারিজন থেকে আসছে এবং তোমাকে বলেই দিচ্ছে দুইজন। দেখো বাক্যটা এখানে বুঝতে হবে, অলদো বোথ বসে দুইজনের ছিল, বোথ অফ দেম আর ট্রাইং টু গেট দ্য স্কলারশিপ, যদিও তারা দুজনই স্কলারশিপ পাওয়ার চেষ্টা করছে, শি হ্যাজ দ্য হাইয়েস্ট গ্রেডস, না, শি হ্যাজ দ্য হায়ার গ্রেডস, শি হ্যাজ হায়ার গ্রেডস। ওকে, বুঝে গেল? ডিগ্রি থেকে আসছে প্রশ্নটা, বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পেরেছি ছোট্ট বাবুরা? আশা করছি এটাও ক্লিয়ার। হ্যাঁ, ইজি কোয়েশ্চেন। আসো তারপরে আসি আমরা সাবজাংটিভ থেকে প্রশ্নটা, না একটু দেখি আমরা এটা পার্ট অফ স্পিচ থেকে প্রশ্ন। হ্যাঁ, এই দেখো তোমরা যারা কান্নাকাটি করতেছো, আরিউতে ভাইয়া কোন প্রশ্ন আসে? আরিউগুলো পড়ান। এই যে দেখো আরিউতে এই ইউনিটে 22-23 সেশন আসা প্রশ্ন, কান্নাকাটি বন্ধ, বুঝছো? কান্নাকাটি বন্ধ। এই কান্নাকাটি কমছে এবার? তোমরা তো অনেক কান্নাকাটি করো যে ভাইয়া আরিউতে আসবে কিনা, ভাইয়া সিইউতে আসবে কিনা, তোমাদের সব দুশ্চিন্তা মুক্ত করবো আজকে। হ্যাঁ, সকল ভার্সিটির প্রশ্ন আসছে কিনা দেখবা, তোমার জেইউর আসছে, জগন্নাথের আসছে, অনেক ঢাবির প্রশ্ন আসছে। সো সব ভার্সিটির প্রশ্ন এখানে আছে। সো আমি কম্বাইন করে সবকিছু নিয়েছি যেন তুমি সকল ভার্সিটির মধ্যে পিন পয়েন্টে কেমন প্রশ্ন আসে এটা একটা আলটিমেট ফ্লেভার তুমি আসলে পাও, বুঝছো? কান্নাকাটি করা যাবে না, বন্ধ করো কান্নাকাটি, পরে আসো। এবার আসি প্রশ্ন দেখো, a doctor may be able to diagnose, ওকে, ডায়াগনোস একটা ভার্ব, কিন্তু ডায়াগনোস কিসে আছে? ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্মে আছে। ওকে, আমরা জানি টু এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে, ঠিকঠাক আছে, এটুকু স্যাটিসফাই করে আমাদেরকে। a doctor may be able, একজন ডাক্তার সক্ষম হতে পারেন, to diagnose a problem perfect, একটা সমস্যাকে খুব সঠিকভাবে, খুব সুন্দরভাবে, পরিপূর্ণভাবে তিনি হয়তো চিকিৎসাটা করতে পারেন বা সমস্যাটা বের করতে পারেন, খুঁজে বের করতে পারেন, বাট হি মে নট বি এবল টু ফাইন্ড আ ড্রাগ টু হুইচ দ্য পেশেন্ট উইল রেসপন্ড। এখানে ভার্ব ঠিক আছে, দেখো উইলের পর ভার্বের বেস ফর্ম বসে, সেটা কিন্তু ঠিকঠাক আছে, তাহলে এখানে দোষ নাই, এখানে কোনো দোষ নাই। টু হুইচ এটাও ঠিকঠাক আছে, প্রিপোজিশন, তাহলে ভুল কোথায়? পারফেক্ট। তাহলে আমরা জানি এই যে পারফেক্ট ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? এই পারফেক্ট ওয়ার্ডটা মডিফাই করছে ভার্বকে, রাইট? এটা ভার্ব, তো এটা যদি ভার্ব হয় এটা কি হবে? এটা হবে একটা অ্যাডভার্ব, রাইট? তাহলে পারফেক্ট হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে পারফেক্টকে অ্যাডভার্ব করতে কি লাগবে? আমরা জানি অ্যাডজেক্টিভকে যখন অ্যাডভার্ব করি তখন আমরা যুক্ত করি এল ওয়াই, রাইট? তাহলে কি হবে? পারফেক্টলি, পারফেক্টলি। ওকে, উত্তর কি হচ্ছে? পারফেক্টলি। তাহলে ভুল কোথায়? ভুল হচ্ছে পারফেক্টে। উত্তর কি হচ্ছে? উত্তরটা এরকম হতে বাক্যটা যে a doctor may be able to diagnose a problem perfectly, but he may not be able to find a drug to which the patient will respond. দেখো তুমি পার্ট অফ স্পিচ পড়ছো, রাইট? আমরা অ্যাডভার্বের ক্লাসে পড়াইছি যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে। তাহলে এখন বাক্যটাই বলছে যে a doctor may be able to diagnose a problem perfect, না, একজন ডাক্তার হয়তো একটা সমস্যা খুব ভালোভাবে
বের করতে পারেন সমস্যাটা বা চিকিৎসা করতে পারেন, তাহলে ভালোভাবে, রাইট? তাহলে এইটা যদি হয় ভার্ব, তাহলে পারফেক্ট তো অবশ্যই অ্যাডজেক্টিভ হবে না, তাহলে এই জায়গাটা অ্যাডভার্ব হওয়া পসিবল, অ্যাডভার্ব হতে হবে। তাহলে পারফেক্ট যেহেতু অ্যাডজেক্টিভ হয়ে গেছে, আমি এটাকে অ্যাডভার্ব করে দিব পারফেক্টলি। তাহলে ভুল কোথায়? ভুল হচ্ছে আমাদের পারফেক্ট। ভুল কোথায়? পারফেক্টলি। এই যে ধরতে পারছো, পারফেক্টলি, রাইট, সুন্দর, গুড গুড, চমৎকার। আসো তার পরে কোশ্চেন যাই আমরা, হ্যাঁ। She would much rather to exercise moderately than strenuously. ওকে, সে হালকা পাতলা ব্যায়াম করবে জোরে সোরে ব্যায়ামের চেয়ে বা খুব প্রখরভাবে ব্যায়ামের চেয়ে। ওকে, আচ্ছা, আমরা একটা প্যাটার্ন পড়ছি, রাইট? মোডাল অক্সিলারিতে আমরা বা সেমি মোডাল বলি এটা আমরাকে। এখানে খেয়াল করো, আমরা যখন উড রাদারের প্যাটার্নটা ইউজ করি, উড রাদারের প্যাটার্নটা মনে আছে তোমাদের? মনে থাকার কথা কিনা? উড রাদারের পরে আমাদের দুইটা ভার্ব আছে, রাইট? এখানে একটা ভার্ব বসে এবং দেনের পরে আরেকটা ভার্ব বসে। এই দুইটা ভার্বের প্যাটার্ন সেম, কিন্তু তোমাদের বলতে হবে এই দুইটা ভার্ব কি ফর্মে বসে। উড রাদারের ক্ষেত্রে, উড রাদার দেনের ক্ষেত্রে দুইটা ভার্ব সিমিলার প্যাটার্ন হয়, একই রকম প্যাটার্ন, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট হুইচ ফর্ম নেয়, গ্রহণ করে। উড রাদারের পরে কি টু বসে? দেখো তো, উড রাদারের পরে কি টু বসে? না, উড রাদারের পর টু বসে না। তাহলে ভুলটা কোথায়? না, মাছে প্রবলেম না, এখানে মাছে না, মাছ দেওয়া যেতেই পারে, হ্যাঁ, এখানে মাছ দেওয়া যেতে পারে। আচ্ছা, ক্লাস কি নাই এখন? ক্লাস থাকার কথা, একটু মনে প্রবলেম হয়েছিল। আচ্ছা, এখন খেয়াল করো, মাছ দিলে সমস্যা নেই, মাছ দিয়ে এটার ইন্টেন্সিটি বোঝায়, হ্যাঁ, এটার আরও ইন্টেন্সিফাই করা হয়, সমস্যা নাই। বাট প্রবলেম হচ্ছে, আমি কি টু দিতে পারবো? তাহলে টু কিন্তু নিতে পারবো না, তাহলে টুতে প্রবলেম, রাইট? দেখি তো প্রবলেম সলভ হয়েছে কিনা। হ্যাঁ, একটু নেট ইস্যু ছিল, আমার মনে হয় এখন আবার ঠিক হয়ে গেছে। ওকে, এখন সবাই এটা অ্যান্সার করো যে এখানে কোনটা হবে। তাহলে আমি কি, দেখো, আমি কি উড রাদারের ক্ষেত্রে টু এক্সারসাইজ বলতে পারি? না, উড রাদারের পরে রাদারের কারণে কি হবে? ভার্বে বেস ফর্ম, আবার দেনের পরে কি হয়? ভার্বে বেস ফর্ম, যদি ভার্ব থাকে আর কি দুইটা। তার মানে হচ্ছে, তার মানে কি দাঁড়াচ্ছে? এখন বলো তো কোনটা উত্তর হবে? উত্তর হবে কোনটা? উত্তর হবে হচ্ছে আমাদের টু এক্সারসাইজ। তাহলে এখানে টু এক্সারসাইজ হবে না, কারণ আমরা জানি উড রাদারের ক্ষেত্রে দেনের আগে অথবা পরে যে ভার্বগুলো বসে এগুলো বেস ফর্মে বসে, এদের সাথে আইএনজি যুক্ত হয় না, টুও যুক্ত হয় না, অন্য কোনো প্রিপোজিশন যুক্ত হয় না। তো উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের টু এক্সারসাইজ। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছে 170, বলো, আমি চেহারা দেখাবো না। 170 স্টুডেন্টস in the live class. ভালো তো হিসেবে। হ্যাঁ, বেশি টাইম নেব না, 33 questions and I will complete within 1.5 hour. আপনার শেষ হবে কয়টায়? শুরু কয়টায়? 6টা, কিন্তু তার আগে দেখি ভিডিও বানাতে পারি কিনা, যে কালকে টাইম দিচ্ছে একটা। বানিয়ে ফেলবে। ওকে, সো আসো, 9 নাম্বার বুঝো নাই, অনেকে বলতেছো 9 নাম্বার আবার নেট ইস্যু ছিল। ওকে, আমরা আরেকটু আলোচনা করি, খেয়াল করো। আমরা বলছি যে এখানে প্রবলেমটা কোন জায়গায়, দেখো, দেনের পরে বা দেনের আগেতে সমস্যা নাই, কারণ দেনের ক্ষেত্রে খেয়াল রাখবা, দেনের এখানে অ্যাডভার্ব, এটা কারণ কি? কারণ এইটার আগের প্যাটার্নটাও দেখো, দেনের আগেও কি ছিল? অ্যাডভার্বে কিন্তু ছিল, হ্যাঁ। তবে দুইটা প্যাটার্ন সিমিলারই হবে, কিন্তু দুইটা প্যাটার্ন কি হবে? সিমিলার হবে। তাহলে এখানে অ্যাডভার্ব, ওইখানে অ্যাডভার্ব, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে উড রাদার, এই যে উড রাদার মডাল ভার্বটা, হ্যাঁ, এটা আমরা ক্লাসে পড়াইছিলাম, আমরা যখন লাইভ ক্লাসে ছিল আমাদের প্রাইভেট ব্যাচে, তখন পড়াইছিলাম। উড রাদারের প্যাটার্ন কি? উড রাদার পর ভার্বে বেস ফর্ম হয়। এখন বেস ফর্মের জায়গায় এখানে সে কি করছে, দেখো, এটা টু দিয়ে দিছে। সরাসরি আমরা কি পাই? উড রাদারের পরে সরাসরি ভার্বে বেস ফর্ম, দেনের পরে যদি ভার্ব বসে সেক্ষেত্রে সরাসরি ভার্বে বেস ফর্ম। এখানে কিন্তু আলাদা করে টু আনার অথবা ভার্বের সাথে আইএনজি দেওয়ার কোনো দরকার নাই। প্রশ্নে কি করছে? প্রশ্নে আলাদা করে একটু টুইস্ট বাড়ানোর জন্য একটু ছোট্ট করে তোমাকে কি দিছে? টু দিয়ে দিছে। আর দেখলে তো মনে হবে আরে টু দিলেও তো ভালোই লাগে, টু এর পরে তো ভার্বে বেস ফর্ম। না রে বাবা, টু এর পরে ভার্বে বেস ফর্ম সেটা ঠিক আছে, বাট উড রাদারের সাথে তো কখনো টু বসে না। উড রাদারের সাথে তো টু বসে না। টু এর পরে ভার্বে বেস ফর্ম, এইটুকু তো ভুল নাই, বাট উড রাদারের পরে তো টুই আসবে না। প্রশ্ন তো সেই জায়গায়, টু যেখানে আসেই না সেইটা তো খেয়াল রাখতে হবে। তাহলে কি হবে? উত্তর হবে এখানে ভুল কোনটা? টু এক্সারসাইজ। এখানে হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল এই জায়গায়, পুরোটার জায়গায় হওয়ার কথা ছিল শুধু এক্সারসাইজ। কি হওয়ার কথা ছিল? এইটুকুর জায়গায় আমার কি হওয়ার কথা ছিল বলতো ভাইয়েরা? এখানে হওয়ার কথা ছিল শুধুই এক্সারসাইজ, শুধুই এক্সারসাইজ। ওকে, বোঝা গেল?
বুঝতে পেরেছো? এটা 9 ক্লিয়ার এখন বলো তো, অনেকে দেখতে পাও নাই। 9 নাম্বারটা এই ভাইয়ের একটু ভাইকে জানাও তো, আমাদের 9 নাম্বারটা একটু প্রবলেম ছিল, আমাদের ইন্টারনেট ইস্যু হয়েছিল। এখন কি বুঝতে পারতেছো? এখন কি ক্লিয়ার সবার কাছে? রিনি অলরেডি তুমি স্ট্রাকচারটা লিখে পাঠাইছো, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, উড রাদার একটা ভার্বাল ফ্রেজ, হ্যাঁ মাছ হতে পারে, মাছ নিয়ে কোনো ইস্যু নাই। হ্যাঁ, মাছ হচ্ছে তোমাকে এখানে ইন্টেন্সিটি বাড়ানোর জন্য ইউজ হয়েছে। হ্যাঁ, উড মাছ রাদার, হ্যাঁ হতে পারে, কোনো সমস্যা নেই। উড মাছ রাদার এটাও বাক্যের প্যাটার্ন হতে পারে। দেনের পর ভার্বে বেস ফর্ম না কেন? দেনের পরে ভার্বে বেস ফর্ম না হওয়ার কারণ হচ্ছে ভার্বিতে ইউজ করা হয় নাই, বুঝছো কিনা? দেখো এখন এই যে দেনের আগে একটা অ্যাডভার্ব পরে একটা অ্যাডভার্ব, এটাকে আমরা বলি হচ্ছে প্যারালালিজম, তাই না? আমরা একটা পড়াইছিলাম আমাদের লাইফ ক্লাসে, প্যারালালিজম মানে সিমিলার প্যাটার্ন থাকবে। এখন ভার্ব থাকলে না ভার্বে বেস ফর্ম বসাইবে, ভার্বই তো নাই, বুঝছো কিনা? এই পাশে যদি তোমার মডারেটলি হয়, এই পাশেও কিন্তু অ্যাডভার্বই হবে। ভার্বই যেখানে নাই সেখানে বেস ফর্ম তো প্রশ্ন আসতেছে না। বলেছি উড রাদার আগে এবং পরে যেখানে ভার্ব থাকবে সেইটা বেস ফর্ম হবে। এমন না যে দুইটা ভার্ব থাকাই লাগবে, না, এটা নেসেসারি না, এটা নেসেসারি না। দুইটা ভার্বই যে থাকতে হবে এইটা কিন্তু কোনো ম্যান্ডেটরি ব্যাপার না যে আমার দুইটা ভার্বই থাকাই লাগবে, নট নেসেসারি। দেনের আগে অ্যাডভার্ব পরে অ্যাডভার্ব এরকম থাকতে পারে, বাট আমার মাথায় রাখতে হবে যেই ভার্বটা আছে সেইটার জন্য বেস ফর্মে থাকে। একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা, তাই না? ওকে, আশা করছি এটা আমাদের ক্লিয়ার। 10-এ আসো। ও বিশাল বড় কোয়েশ্চেন, হ্যাঁ ওকে। আর ইউতে 22-23 আসা একটা প্রশ্ন, ওকে খেয়াল করো। মেনি হু আর বোরিং উইথ ট্র্যাডিশনাল ফর্মস অফ এক্সামিনেশন, বলছে যেই ব্যক্তিরা, অনেক মানুষ যারা কিনা এই যে গতানুগতিক পরীক্ষার সিস্টেমে তারা একদম মানে বিরক্ত হয়ে গেছে, ক্যান বি সিন, তাদেরকে দেখা যায়, প্যাসিভ সেন্টেন্স, ঠিক আছে। টু হ্যাভ প্যাশনেট ইন্টারেস্ট, তাদের মধ্যে এক ধরনের ব্যাপক রকম কৌতূহল দেখা যায় ইন সলভিং, হ্যাঁ প্যাশনেট ইন্টারেস্ট, ইন্টারেস্টের পরে প্রেপোজিশন ইন বসে, ইনের পরে ভার্বের আইএনজি ঠিকঠাক আছে। প্রবলেমস প্রেজেন্টেড, এটা V2 হিসেবে ব্যবহৃত হয়েছে ইন পপুলার পাজল ফর্মস, ওকে। যারা অনেকে এক্সাম দিতে পছন্দ করে না তারা কি করে, অনেক সময় পাজল আকারে দেয়, কোনটা কোনটা সলভ করে, এইভাবে সলভ করে, ওয়ার্ড সলভ করে, ওকে। আচ্ছা, এবার একটু প্রবলেমগুলো চিন্তা করো। প্রবলেমটা আসলে দেখে তোমরা খালি চোখে বুঝতে পারতেছো না, বলো তো, বলো প্রবলেমটা কোথায় হবে? একটু চিন্তা করো, হ্যাঁ তোমাদের একটু সময় দিই, তোমরা একটু দেখি তোমরা ব্রেনকে কাজে লাগাইতে পারো কিনা বা চেষ্টা করো কিনা। এই জায়গায় কোনটা দেখে মনে হইতেছে অড লাগতেছে, এটা তো কেমন যেন লাগতেছে, এটা না মানে আসলে বাক্যটা যেরকম হওয়ার কথা এরকম হচ্ছে না। কোন অপশন দেখে কি, এই যে বোরিং, তারপর হচ্ছে ক্যান বি সিন, ইন, সলভিং, প্রেজেন্টেড, এই চারটা অপশনে কোনটা দেখে মনে হইতেছে যে আরে এটা তো ভালো লাগতেছে না, এটা তো কেমন যেন অড লাগতেছে, এরকমটা তো হওয়ার কথা না, এরকমটা তো হয় না, বলো কোনটা অড লাগতেছে দেখে? বোরিং, বোরিং, আরে বুঝে ফেলছো না? হ্যাঁ বোরিং, রাইট। আর বোর্ড, ইয়েস বোর্ড হবে, কারণ বোঝাই যায়, আমরা বলেছিলাম না, মনে আছে? ব্যক্তির ক্ষেত্রে কি হয় বলো তো ভাইয়া? ব্যক্তির ক্ষেত্রে বসে হচ্ছে, ব্যক্তির ক্ষেত্রে কি বসে, যে ব্যক্তি যদি হয়, সাবজেক্ট যদি ব্যক্তি হয়, সাবজেক্ট কি হয়, সাবজেক্ট যদি কি হয় ব্যক্তি হয়, তাহলে কি হবে, V3 বসবে, রাইট, V3। আর যদি মানে হচ্ছে V3 ফর্ম বলি আমরা, অথবা অ্যাডজেক্টিভ বলি, হ্যাঁ। কিন্তু যদি বস্তু হয়, সাবজেক্ট কি হয়, বস্তু হয়, বস্তু হয়, তবে কি দাঁড়াচ্ছে, তবে দাঁড়াচ্ছে আমার ভার্বের আইএনজি ফর্মগুলো যুক্ত হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে আমরা কি বলছি, পাস্ট পার্টিসিপল, এটাকে আমরা কি বলি, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। অপরদিকে ভার্বের আইএনজি কি আমরা বলি, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? তাহলে চিন্তা করো তো সহজভাবে। তাহলে বোরিং, এখানে কি বলছে, মেনি, মেনি মানে কি অনেক মানুষ, রাইট। হু যেহেতু আছে তাহলে কি ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই না, ব্যক্তি, অনেকে। তাহলে ব্যক্তি কি বোরিং হবে, ব্যক্তি বোর্ড হবে, রাইট। আমরা সিমিলার ওয়ার্ড পড়েছিলাম যে হি ইজ ইন্টারেস্টেড, খেয়াল করো, হি ইজ বোর্ড, ওকে, সে বিরক্ত, হি ইজ বোর্ড অ্যাট দিস মিউজিক, সে এই মিউজিকে খুব বোর্ড, সে এই গানে খুব বোর্ড হচ্ছে, তাই না? আর ব্যাপারটা এরকম হইতো যে গানটাই বোরিং, তাহলে কি হইতো, দ্য মিউজিক অথবা দ্য মুভি ওয়াজ বোরিং, ওকে, দ্য মুভি ওয়াজ বোরিং। খেয়াল করো ভাইয়েরা,
তাহলে খেয়াল করো, যখন আমি সাবজেক্ট কি, আমাদের সাবজেক্ট যখন ব্যক্তি, হ্যাঁ হি, তখন আমি কি ইউজ করেছি, তখন আমরা ইউজ করেছি বোর্ড। আর যখন সাবজেক্ট আমাদের দ্য মুভি অর্থাৎ বস্তুবাচক কিছু, তখন আমরা কি ইউজ করেছি, বোরিং। তাহলে এই প্যাটার্নটা অবশ্যই গুরুত্ব দিয়ে মনে রাখবা, তাই না? এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় প্রায় আসে। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে বোর্ড, আর এখানে কি হবে, বোরিং। তাহলে এখানে যদি ব্যক্তিকে বোঝাইছে, তাহলে ব্যক্তি অবশ্যই বোরিং হবে না, ব্যক্তি হচ্ছে বোর্ড। তাহলে ভুল কোথায়, ভুল হচ্ছে আমাদের বোরিং। উত্তর কি হতো, সঠিক উত্তর হচ্ছে বোর্ড। এইটা হতো আমাদের সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছো সবাই ছোট বন্ধুরা? এত বড় লাইন দিলে পারবো না কেন? হ্যাঁ, এডুকেটেড ম্যান বোরিং সিচুয়েশন, রাইট? এই তো ভালো, পারবে না কেন বলতো? এই যে ভাইয়া বুঝাচ্ছি, এটা কঠিন লাগতেছে, তুমি যদি এইটা কঠিন না লাগে, তাহলে পরীক্ষার হলটা কঠিন কেন লাগবে? তুমি এরকম প্রশ্ন যদি 10টা সলভ করো, 20টা সলভ করো, তখন দেখবা পরীক্ষার হলেরটাও সহজ লাগবে। কিন্তু তুমি যদি প্রবলেম সলভ করতে গিয়ে মনে করো কঠিন লাগে, পারবো না, বড়, এরকম চিন্তা যদি মাথায় রাখো, তাহলে কিন্তু সত্যিই তোমার কাছে কঠিন লাগবে। এইভাবে চিন্তা করবে না, বুঝছো? এইভাবে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আসো তারপরে প্রশ্ন আসে, হ্যাঁ আসো। হি ইজ আ টিচার, আ প্লেয়ার, অ্যান অ্যাক্টর, অ্যান্ড হি নোজ হাউ টু সিং। ছবিতে আসছে, এটা একদম ইজি কোয়েশ্চেন। আসছে কোথা থেকে, প্যারালালিজম থেকে, তাই না? প্যারালালিজম থেকে আসছে প্রশ্ন। প্যারালালিজমে কি পড়েছি, সবগুলো একই প্যাটার্নে হবে, সবগুলো একই প্যাটার্ন হবে, তাই না? তাহলে এটা কি আছে দেখো, এটা আছে কি একটা নাউন, রাইট? এটা কি আছে একটা নাউন, এটাও কি আছে একটা নাউন, অ্যান অ্যাক্টর সেটাও কি একটা নাউন। কিন্তু হি নোজ এখানে হয়ে গেছে একটা পুরো একটা ক্লজ হয়ে গেছে। তাহলে ক্লজ কি হবে না, এখানে ভুল, তাহলে ক্লজে ভুল আছে, রাইট? কি হওয়া উচিত ছিল বলো তো দেখি, তাহলে এখানে একটা নাউন হওয়া উচিত ছিল না? তাহলে ক্লজ এখানে আমরা কাটা, এখানে ক্লজ হবে না, এখানে কি হবে, এখানে একটা নাউন হবে। তাহলে হি নোজ হাউ টু সিং, তাহলে সিং এর জায়গায় কি হবে, সিঙ্গার। তাহলে এখানে হাউ টু সিং এই পুরোটার জায়গায় উত্তরটা হতো হচ্ছে সিঙ্গার। কি হতো, সিঙ্গার। একদম ইজি কোয়েশ্চেন। প্যারালিজম থেকে আসা সবচেয়ে সহজ প্রশ্নগুলোর মধ্যে একটা ছিল এই 24 বিউনিটে 22তে। তাহলে এটা কঠিন লাগছে বলো? অনেকে বলো যে কান্নাকাটি করতেছো, ভাইয়া প্রশ্ন দিলে কেমনে পারবো, কঠিন প্রশ্ন। দেখতে তো বড়ই মনে হচ্ছে, বাট প্রশ্নটা তো ইজি টপিক, তাই না? তাহলে কি হবে, এখানে ভুল হচ্ছে ডি নাম্বার, হি নোজ হাউ টু সিং। তাহলে এটাতে ভুল, ও হবে কি, হবে আ সিঙ্গার। শুধু কি হবে, আ সিঙ্গার, শেষ। সহজ জিনিস। ওকে, আসো এখানে তো শুধু সিঙ্গার হবে না, এটা আ সিঙ্গার হবে। হ্যাঁ, আ সিঙ্গার, যেহেতু সবগুলো আগে আর্টিকেল আছে, এটা আর্টিকেল হবে, প্যাটার্নটা সিমিলার হবে। তারপর দেখো, রাশেদ হার্ডলি নেভার মিসেস অ্যান অপরচুনিটি টু প্লে ইন দ্য টেনিস টুর্নামেন্টস। ওকে ওকে, দেখো প্রশ্নটা সহজ। এই সেম জিনিস আমরা অ্যাডভার্বে পড়াইছি, সেম জিনিস আমরা টেক কোয়েশ্চেনে পড়েছি, আমরা অনেক জায়গায় পড়েছি, রাইট? অনেক জায়গায় আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছি, রাইট ফর্ম ভার্বে পড়েছি। হ্যাঁ, রাশেদ হার্ডলি নেভার মিসেস। ওকে, আমার মনে হয় যে বুঝতে পারার কথা। অপরচুনিটি এন দিয়ে শুরু হয়েছে, যেহেতু ভাওয়েল সাউন্ড ঠিকঠাক আছে। টু প্লে, টু এর পরে ভার্বে বেস ফর্ম হয়, তাও ঠিক আছে। তাহলে এখানে কোনো সমস্যা নেই না? তাহলে এই সমস্যা নাই, ইনেও কোনো সমস্যা নাই, ইন দ্য টেনিস টুর্নামেন্ট। ওকে, তাহলে ভুল কোথায় খেয়াল করে, এই যে ওয়ার্ডটা আমাদের চিনতে হবে। হ্যাঁ, হার্ডলি ওয়ার্ডটা, তাহলে আমরা জানি হার্ডলি কি, হার্ডলি একটা নেগেটিভ অ্যাডভার্ব। হার্ডলি কি একটা, এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব। হার্ডলি কি একটা নেগেটিভ অ্যাডভার্ব, তাই না? এখন নেগেটিভ অ্যাডভার্ব শুধুই কি হার্ডলি না, হার্ডলি ছাড়া আরো অনেক নেগেটিভ অ্যাডভার্ব আছে। যেমন ধরো সেটা হার্ডলি যদি হয়, হার্ডলি একটা নেগেটিভ অ্যাডভার্ব। তারপর হচ্ছে বেয়ারলি, রেয়ারলি, সেলডম। তারপর কি আছে, তারপর ধর হচ্ছে নেভার, তারপর হচ্ছে লিটল, ফিউ। তাহলে এগুলো সাধারণত মানে খুবই কমন মানে ব্যবহৃত, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে এই নেগেটিভ অ্যাডভার্বের পরে কি আমরা আবার নেগেটিভ কিছু বসাতে পারি না? তাহলে নেগেটিভের পরে আবার নেগেটিভ বসানো আসলে যায় না। তাহলে এখানে কি, এখানে নেভারটা বসবেই না। এখানে নতুন কিছু বসানোর সুযোগ নাই যে ভাইয়া নেভারের জায়গায় অন্য কিছু বসাবো কিনা, না, এখানে কিছু বসবে না, কারণ হার্ডলি সে নিজেই নেগেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। তাহলে রাশেদ হার্ডলি মিসেস অ্যান অপরচুনিটি টু প্লে ইন দ্য টেনিস টুর্নামেন্টস। উত্তর কি হবে, উত্তর হবে আমাদের নেভারে ভুল আছে। উত্তর সঠিক কোনটা, এ নাম্বার নেভার। ওকে, এটা মানে সহজ, এটা সবাই পারছো, রাইট? এটা সবাই পারার কথা। হ্যাঁ,
ওকে, আশা করছি আমার মনে হয় এটা ক্লিয়ার। হ্যাঁ, এটা বেশ কঠিন প্রশ্ন কিন্তু না। ওকে, তারপরে কোশ্চেন আসো। We insist on you leaving the meeting before any further outbursts take place. ওকে, এটা প্রোনাউনের একটা একটা খুব মজার প্রশ্ন। হ্যাঁ, খেয়াল করো, উই ইনসিস্ট অন। হ্যাঁ, ইনসিস্ট অন খেয়াল রাখতে হবে, আমরা যখন দেখব প্রোনাউন এবং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আছে বা জিরান্ড আছে, তখন আমাদের একটা প্যাটার্ন মনে রাখতে হবে যে জিরান্ডের পূর্বে প্রোনাউনের প্যাটার্নটা কীরকম হয়। খেয়াল করো, জিরান্ড ফর্মে যদি থাকে, হ্যাঁ, ভার্বের আইএনজি ফর্ম যদি থাকে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম, হ্যাঁ, এই জিরান্ড ফর্মের পূর্বে যদি আমাদের মানে প্রোনাউন বসে, তাহলে প্রোনাউনটা হবে কি, এটা হবে পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম। কিসে হবে? পজেসিভ অ্যাডজেক্টিভের প্যাটার্ন, তাই না? এখন পজিটিভ অ্যাডজেক্টিভ প্যাটার্ন কোনটা আমার মনে আছে? তাহলে কি হইতো এখানে? হচ্ছে যে ইউর লিভিং, অন ইউর লিভিং। তাহলে কি হতো উত্তরটা? উত্তর হতো অন ইউর লিভিং। এইখানে ভুল আমাদের, রাইট? এই জায়গায় ভুল। এখানে হতো কি? এখানে হতো ইউর লিভিং। ইউর লিভিং যেহেতু আছে, লিভিং যেহেতু আছে, তার আগে প্যাটার্নটা খেয়াল রাখতে হবে। এটা প্রোনাউনের প্যাসিভ মানে তোমার অবজেক্ট ফর্ম না হয় কি হবে? এটা হবে হচ্ছে তোমার পসেসিভ ফর্ম। এটা আমি কিন্তু লাইভ ক্লাসে পড়াইছি। হ্যাঁ, ইভেন এই টাইপের কোয়েশ্চেন এর আগেও আসছে, ঢাবিতে আসছে। হ্যাঁ, ইফ ইউ ইনসিস্ট অন মাই কামিং ইউ উইল হ্যাভ টু পে দ্য বাস ফেয়ার। তুমি যদি আমার আসার উপরে জোর করো, তাহলে তোমাকে কিন্তু বাসের ভাড়া বহন করতে হবে, তাই না? ইনসিস্ট অন সামওয়ানস লিভিং, সামওয়ানস কামিং, হ্যাঁ, সামওয়ানস অ্যারাইভাল। তাহলে এখানে খেয়াল রাখতে হবে অ্যারাইভাল না অ্যারাইভিং। তাহলে এখানে লিভিং এর আগে অর্থাৎ জিরান্ডের আগে যদি আমি দেখো তুমি প্রোনাউনের গ্যাপ আছে, তাহলে প্রোনাউনটা হবে কি? পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ভার্বের প্রোনাউনের পজিটিভ ফর্ম। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে ইউ। ভুল আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর যেটা হচ্ছে সঠিক সেটা তো লিখে দিলাম। ইউটা হয় কি হবে? ইউর হবে। উত্তর কোনটা হবে? অন ইউর অ্যারাইভিং বা অন ইউর লিভিং। বুঝতে পারছো? এটা বেশ মজার প্রশ্ন। এটা আমি ভিভিআই দিলাম। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্নটা এটা আর ইউতে বা অন্য কোথাও আসার সম্ভাবনা অনেক বেশি রাখে। ওকে, আসো তার পরে কোয়েশ্চেনটা দেই। অ্যাজ সুন অ্যাজ শিহাব হার্ড অ্যারাইভড, সরি এটা হার্ড না, হ্যাড অ্যারাইভড হবে, স্পেলিং মিস্টেক। ওকে, খেয়াল করো। অ্যাজ সুন অ্যাজ শিহাব হ্যাড অ্যারাইভড he told us that he will be leaving for London tomorrow after the annual. Okay, একটা ইজি কনসেপ্টের কোয়েশ্চেন, ইজি কনসেপ্ট বাট দেখলে মনে হবে কঠিন। As soon as Shihab had arrived, আচ্ছা, Shihab পৌঁছাতেই কোন একটা জায়গায় পৌঁছাতেই he told, তাহলে টেন্সগুলো খেয়াল করো। তাহলে এখানে কোন টেন্স আছে বলো তো ভাইয়া? had arrived past perfect, রাইট? কোন টেন্স? past perfect। ওকে, তাহলে মূলত কি? মূলত হচ্ছে পাস্ট টেন্স। এই টোল্ড এটা কোন টেন্স? এটা কিসে আছে? এটা হচ্ছে V2 তে, মানে পাস্ট ইনফিনিট। তার মানে মূলত কথাটা বলা হয়েছে কোন টেন্সে? অতীতকালের ঘটনা। কিন্তু দ্যাট হি উইল বি লিভিং, আমরা জানি আমাদের যদি প্রিন্সিপাল ক্লজগুলো কিসে হয়, যদি আমাদের পাস্ট টেন্স হয়, তাহলে তারপরে যে সাবঅর্ডিনেট ক্লজগুলো আছে সেগুলো কিসে হবে? পাস্টের ভার্বের ফর্মেট হবে। সেটা ফর্মেট কি হবে? পাস্টের ফর্মেট হবে। তাহলে এখানে উইল বি লিভিং কি হবে? আমরা জানি উইলের একটা পাস্ট ফর্মেট আছে, সেটা কি? উইল বি না হয়ে এখানে ফর্মেটটা হতো কি? এখানে ফর্মেটটা ভুল দেওয়া হয়েছে। কারণ কি? আমরা জানি প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্ট ফর্মেটে থাকে ভার্বের, তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে? পাস্টের ফর্মেটেই হবে। এরকম প্রশ্ন আমরা লাইভ ক্লাসে পড়িয়েছিলাম, রাইট? উইল বি লিভিং না হয়ে উত্তরটা কি হতো? উড বি লিভিং। উইলে যায় কি হবে? উড বি লিভিং। এইটা হলে বাক্যটা ঠিকঠাক হতো। বুঝতে পেরেছো? কারণ কি? কারণ হচ্ছে দেখো, এই যে আমার মানে সাবজেক্টটা, এই যে ভার্বটা হ্যাড অ্যারাইভড পাস্ট টেন্স, টোল্ড পাস্ট টেন্স, তাহলে সবগুলো যদি পাস্ট টেন্স হয় তাহলে উইল বি তো হওয়ার পসিবল না। কারণ আমার প্রিন্সিপাল ক্লজ যদি পাস্টে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজে ফিউচার টেন্স হবে না, বরং ফিউচার ভার্বের যে পাস্ট ফরম্যাট আছে সেই পাস্ট ফরম্যাট। তাহলে উইলের জায়গায় কি হবে? উড, তাই না? তাহলে ক্যানের জায়গায় কি হবে? কুড। মেয়ের জায়গায় মাইট, তাই না? উত্তরটা কি হবে? উড বি লিভিং। তাহলে ভুল আছে কোথায়? উইল বি লিভিং এ। কারণ পাস্ট ফরম্যাটে থাকা প্রিন্সিপাল ভার্বের সাথে কখনোই প্রেজেন্টে বা ফিউচার টেন্সের কোনো ভার্ব বসবে না, ভার্বটা সেটা পাস্ট ফরম্যাটেই বসবে। ওকে, আসো তারপরে কোয়েশ্চেন। চবিতে যারা পরীক্ষা দিবা তারা মাস্ট আজকের ক্লাসটা, চবির পরীক্ষা যারা দিবা তোমাদের জন্য আজকের ক্লাসটা মাস্ট। এবং ধরে রাখো এখান থেকে আজকের ক্লাস থেকে তোমরা ইনশাআল্লাহ 2 থেকে 3টা কোয়েশ্চেন পাবা। হুবহু বলতেছি না ভাইয়া আমি যা পড়াচ্ছি তাই আসবে, আমি তো প্রশ্ন বিগত বছর থেকে পড়াচ্ছি, তাই না? কিন্তু এই প্রশ্নের আদলে প্রশ্নগুলো হবে, এই প্রশ্নের যে প্যাটার্ন, ওই প্যাটার্নটা তোমরা পাবা প্রশ্নে গিয়ে, এবং প্রশ্ন খুলে ফিল করবা যে মানিক ভাইয়া ক্লাসে যেভাবে পড়াইছে এক্স্যাক্টলি ওইভাবে আমরা সলভ করতে পারতেছি। এই একটা কনফিডেন্স তোমরা যারা চবিতে পরীক্ষা দিবে, সেটা হোক BCD, সবাই এটা ফিল করবা
যারা তোমরা রাজশাহীতে পরীক্ষা দিবা তারা এটা ফিল করবা যে এই টাইপের প্রশ্ন ভাইয়া ক্লাসে ধরে ধরে বুঝে বুঝে পড়াইছে। সো যদি ক্লাস মিস করো, ক্লাসে না থাকো, খুব হেলামি মনে করো, দেন ইউ ক্যান লিভ, বাট ইন দ্য এক্সাম হল ইউ মাস্ট মিস মাই ক্লাস, ইউ মাস্ট মিস মাই লেকচার। ওকে, আসি তারপরে। হ্যাঁ হ্যাঁ, উড বি লিভিং হবে, রাইট। ওকে, তারপরে প্রশ্ন। হ্যাঁ, হি কনসিডার্স মি অ্যাজ হিজ বেস্ট ফ্রেন্ড। ওকে, কনসিডারের পরে না অ্যাজ বসে না। হ্যাঁ, এটা একটা রিডান্ডেন্সি হয়ে যায়। হ্যাঁ, এটা বাহুল্য দোষ হয়ে যায়, খেয়াল করো। কনসিডার অর্থ হচ্ছে কাউকে কিছু হিসেবে বিবেচনা করা। হ্যাঁ, কনসিডার অর্থ কি খেয়াল করো তো, কনসিডার কোনো কিছু হিসেবে বিবেচনা করা, কোনো কিছু হিসেবে বিবেচনা করা, রাইট, বিবেচনা। এখন আমি যখন কনসিডার বলতেছি তখন হি কনসিডার্স মি অ্যাজ হিজ বেস্ট ফ্রেন্ড, সে আমাকে তার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে বিবেচনা করে। তাহলে কনসিডারের মধ্যে কিন্তু হিসেবে শব্দটা আছে, তাই আলাদা করে কনসিডারের সাথে অ্যাজ বসে না। হ্যাঁ, এটা একটা রিডান্ডেন্সি এরর বলা হয়। কি বলা হয়? রিডান্ডেন্সি এরর, রিডান্ডেন্সি এরর। ওকে, একটু লিখে ফেলো, এটা কি বলি আমরা? রিডান্ডেন্সি এরর। হ্যাঁ, রিডান্ডেন্সি এরর। কি হবে এখানে? ভুল কোথায়? ভুল হচ্ছে এস এর মধ্যে। তাহলে কনসিডারের সাথে আমরা এস দিব না, তাহলে সবাই মনে রাখবা কনসিডারের সাথে রাইট রিটার্ন ব্যাক, রিভার্ট ব্যাক এরকম কিন্তু হয় না। তাহলে কি হয়? এস এর মধ্যে ঝামেলা আছে, তাই না? তাহলে এস হবে না বাক্যের মধ্যে। আসো তারপরে কোশ্চেন। দ্য অ্যাটমসফিয়ার ইন ইউকুলহাস বা উকুলহাস ভিলা, কিছু একটা ভিলা ইন দ্য মালডিভস। ওকে, মালডিভস আমি যদি যাই না, আমি জানি না ভিলার নাম কি। ওকে, এবার খেয়াল করো এই বাক্যের আর ভেরি ফ্রেন্ডলি, তাহলে ওইখানকার উকুলহাস ভিলা যেটা আছে, ওই ভিলার যে পরিবেশ, ওইখানকার অ্যাটমসফিয়ার মানে পরিবেশ অত্যন্ত চমৎকার। অ্যান্ড দ্য স্টাফ আর অলওয়েজ বিসাইড, এবং স্টাফ যারা আছে, কর্মচারী এখানে যারা, সবাই তোমার পাশে পাশে থাকবে টু মেক দ্য বেস্ট, এবং ওই এনভায়রনমেন্টটাকে একদম বেস্ট করে ফেলতে তোমার পাশে থাকবে। ফাইন, তাই না? তাহলে স্টাফ খেয়াল করো, স্টাফ মানে প্লুরাল ফর্ম, তাহলে প্লুরালের সাথে আর আছে, তাও কোনো সমস্যা নাই, ঠিকঠাক আছে। তারপরে এখানে প্রবলেমটা কোন জায়গায় খেয়াল করতে ভাইয়া? বিসাইড মানে প্রিপোজিশন, কাছাকাছি, তাও ঠিকঠাক আছে। এখন এই সেন্টেন্স আমরা জানি কি, প্রিপোজিশনের আগের যে নাউনটা থাকে সেটা আমাদের মূল সাবজেক্ট। আমরা বলেছি না ক্লাসে, প্রিপোজিশনের আগে যে সাবজেক্টটা বা নাউনটা থাকে সেটা আমাদের মূল সাবজেক্ট। প্রিপোজিশনের আগে, প্রিপোজিশনের পূর্বে যে নাউনটা থাকে সেটা আমাদের মূল সাবজেক্ট। তাহলে অ্যাটমসফিয়ার মানে কি বলতো? পরিবেশ, তাই না? পরিবেশ। হ্যাঁ, পরিবেশ। পরিবেশ কি কাউন্টেবল নাউন বলতো ভাইয়ারা? পরিবেশ কি কাউন্টেবল নাউন? পরিবেশ। এখন এইখানে নাউন, এটা কি আমাদের সাবজেক্ট, রাইট? এটা কি আমাদের সাবজেক্ট। এখন এইটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। কি ভাইয়া বলতো? আনকাউন্টেবল নাউন, তাই না? তাহলে আনকাউন্টেবল নাউন, দেখো উকুলহাস ভিলা ইন দ্য মালডিভস, এগুলো তো আমার সাবজেক্ট না, তাই না? তাহলে এই যে সাবজেক্টের সাথে যে সিঙ্গুলার, হ্যাঁ, তাহলে এই যে আনকাউন্টেবল নাউন সাবজেক্ট কি? এটা অবশ্যই সিঙ্গুলার। এটা কিসে আছে? সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন অলওয়েজ কি হয়? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এর সাথে যখন ভার্বটা বসাচ্ছি তাহলে সেটা কি যাচ্ছে? কারণ ভার্বটা কি হয়ে গেছে? ভার্বটা হয়ে গেছে প্লুরাল। আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে তার যে ভার্বটা আছে সেটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে এখানে আর ভেরি ফ্রেন্ডলি না হয় কি উচিত ছিল? ইজ ভেরি ফ্রেন্ডলি। তাহলে উত্তর কি হতো? সঠিক উত্তর হতো এরকম, যে যদি সঠিক উত্তরটা এরকম হতো যে ইজ ভেরি ফ্রেন্ডলি, তাহলে উত্তর হতো কি ইজ। সঠিক উত্তর হওয়া উচিত ছিল ইজ, বাট আর হবে না। বুঝতে পেরেছি? আমরা কি বুঝতে পারলাম? হ্যাঁ, রাইট, আনকাউন্টেবল নাউনের সাথে ভার্ব সিঙ্গুলার হয়। গুড, এই যে এই জিনিসটা চাচ্ছিলাম। তাহলে অ্যাটমসফিয়ার যেহেতু সিঙ্গুলার, এর সাথে কিন্তু আর যাবে না। তো উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে আরে ভুল আছে, তাহলে আর আমাদের অপশন দাগাতে হবে সঠিক উত্তর হিসেবে। ওকে, তারপরে আসো, buying clothes are often a very time consuming practice because those clothes that a person likes rarely the ones that fit him or her. ওকে, মজার প্রশ্ন। বেশ, এটাকে আমি 5 স্টার দেওয়ার প্রশ্ন। এটা 5 স্টার পাওয়ার যোগ্যতা সম্পন্ন একটা প্রশ্ন। হ্যাঁ, সবাই এই প্রশ্নকে 5 স্টার দাও। 5টা স্টার দিলাম। ওকে, দেখো এই প্রশ্নটা খুব মজার, খেয়াল করো। আমরা জানি আমাদের যখন ইনফিনিটিভ, হ্যাঁ খেয়াল রাখবা, ইনফিনিটিভ ফ্রেজ বা আমাদের যে মানে কি বলা হয়, পার্টিসিপল ফ্রেজ বা জিরান ফ্রেজ, এগুলো অলওয়েজ সিঙ্গুলার হয়। হ্যাঁ, ফ্রেজ খেয়াল রাখো,
পার্টিসিপল ফ্রেজ একটা কাজের নাম, রাইট? তারপর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ যদি হয়, জিরান ফ্রেজ, ওকে? এগুলো কি বলতো ভাইয়া? এগুলো অলওয়েজ কি? এগুলো অলওয়েজ সিঙ্গুলার হয়। কি হয়? এগুলো অলওয়েজ সিঙ্গুলার, রাইট? এখন বলছে বাইং ক্লথস। এখন কাপড়টা তো এখানে মানে সাবজেক্ট না, বলছে কাপড় কেনাটা। কাপড় কেনাটা সাবজেক্ট কি বলতো ভাইয়া? এখানে সাবজেক্ট হচ্ছে কাপড় কেনাটা। এটা একটা ফ্রেজ, রাইট? এই যে ফ্রেজ বা জিরান ফ্রেজ বলি আমরা এটাকে, এটা পুরোটা একটা ফ্রেজ। এটা কি একটা ফ্রেজ? এবং এই ফ্রেজে কাপড় যতটাই হোক ম্যাটার না, কেনাটা এখানে কাজ বুঝাইছে, এটাকে একটা কাজ বুঝিয়েছে, রাইট? কাজ। তাহলে কাজটা অবশ্যই কি? অবশ্যই সেটা সিঙ্গুলার একটা কাজের নাম। তুমি কাপড় যতটাই কিনো, কাপড় কেনাটা তো কাজ নাকি? তাহলে কাপড় কেনাটা আবার অনেকগুলো কাজ হয় কিভাবে, তাই না? তাহলে কি হবে? এখানে ক্লথস দেখে প্লুরাল দাগানো যাবে না, এখানে হবে হচ্ছে ইজ। উত্তর কি হবে? উত্তর হবে ইজ। তাহলে বাইং ক্লথস ইজ অফেন আ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস। তাহলে কাপড় চোপড় কেনাটা অত্যন্ত সময় সাপেক্ষ একটা ব্যাপার। বিকজ কারণ দোজ ক্লথস, কারণ সেই জামা কাপড়গুলো দ্যাট আ পার্সন লাইকস, যে এই একজন ছেলে বা একটা মানুষ যে কাপড় চোপড় পছন্দ করে, রেয়ারলি দ্য ওয়ান্স দ্যাট ফিট হিম অর হার, যে কাপড় চোপড়গুলো বেশি পছন্দ হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে তার শরীরের মধ্যে খাপ খায় না, মানায় না, ফিট হয় না। বুঝছো? উত্তর হবে কোনটা? উত্তর হবে ইজ। উত্তর কি হবে? উত্তর এই আর এর মধ্যে প্রবলেম, এই আর এর মধ্যে প্রবলেম। আর বাকিগুলো ঠিকঠাক আছে, বাকি কোথাও আর কোনো সমস্যা নাই। বুঝছো নাকি বুঝো নাই ছোট্ট বাবুরা? ওকে, তারপরে প্রশ্ন আসি। ইন অ্যান এডিটোরিয়াল, একদম ইজি কোয়েশ্চেন, একদম ইজি, দুনিয়ার সবচেয়ে ইজি কোয়েশ্চেন। দেখো এটা ডিউনিটে আসছে, ছবিতে ডিউনিটে 22-23 আসা প্রশ্ন। ইন অ্যান এডিটোরিয়াল, একটা সম্পাদকীয়তে, আ রাইটার মে ক্রিটিসাইজ, একজন লেখক কি করতে পারে? সমালোচনা করতে পারে। আচ্ছা, তাহলে আমরা এখানে ফর্মেটটা দেখবো। ফর্মেট আমাদের কি আছে? একটা ভার্বের বেস ফর্ম, রাইট? মে আছে। মেকে আমরা কি বলি বলতো ভাইয়া? মেকে আমরা বলি হচ্ছে মোডাল ভার্ব, রাইট? মেকে আমরা কি বলি? মেকে আমরা বলি হচ্ছে মোডাল ভার্ব, রাইট? মোডাল ভার্ব, মোডাল ভার্ব। এখন মোডাল ভার্বের ক্ষেত্রে আমাদের প্যাটার্নটা কি? মোডাল ভার্বের ক্ষেত্রে আমাদের প্যাটার্নটা কি বলতো? তারপরে যে ভার্বটা আছে ভার্বের বেস ফর্ম হবে, এরপরে আরেকটা যে ভার্ব আছে সেটা কি হবে? ভার্বের বেস ফর্ম হবে, এবং এরপরে আরও যে ভার্ব আছে সবগুলো কি হবে? সবগুলো ভার্বে কি হবে বলতো ভাইয়ারা? ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হবে। কিন্তু প্যারাটা হয়ে গেছে কোন জায়গায়? দেখো এখানে ভার্বের বেস ফর্ম ক্রিটিসাইজ, খেয়াল রাখবা বেস ফর্ম মানে তার সাথে এস ইএস কিচ্ছু নাই। কিন্তু এইখানে দেখো প্রেজের মধ্যে কি করছে? প্রেজেস। তাহলে মেয়ের পরে কি আবার প্রেজেস হয় না? মেয়ের পরে শুধু প্রেজ হয়। তাহলে এই জায়গাটা আমাদের একটা ঘাপলা হয়ে গেছে, রাইট? এখানে ঘাপলা। তাহলে উত্তর কি হতো? উত্তর হতো প্রেজ। উত্তর কি হতো? প্রেজ। এটা যদি শুধু প্রেজ হতো তাহলে উত্তরটা আমাদের সঠিক হতো। কারণ কি দেখো এখানে দেখো ভার্বের সাথে এস বাই এস দিছে, দেয় নাই। এখানে ডিসকাসে কি এস বাই এস দিছে, দেয় নাই। কারণ কি মেয়ে সেই তিনটা ভার্বকে কিন্তু সে মডিফাই করতেছে। তাহলে প্রেইজে কেন প্রেইজেস হবে, তাই না? তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে প্রেইজেসে। তাহলে উত্তর কোনটা হবে সঠিক বলতো ভাইয়া? প্রেইজ হবে। তাহলে প্যাটার্ন যেহেতু একই রকম হওয়ার কথা ছিল, হয় নাই, তাহলে উত্তর ভুল কোনটা? উত্তর হচ্ছে আমাদের প্রেইজেস, এটা আমাদের সঠিক উত্তর। তাহলে 24 কিন্তু এটা আবার একটা প্রশ্ন আসছে। ওকে, আবার 24 ইউনিট। ওকে, আসো এইবার আমরা একটু মজার প্রশ্ন করবো। হ্যাঁ, সাবজাংটিভ থেকে আসছে প্রশ্নটা। দ্য ডক্টর সাজেস্টেড, আমরা সাজেস্ট ভার্বটা দেখলেই মোটামুটি ধরে নিব যে আসলে এটা সাধারণত আমাদের সাবজাংটিভেই প্রশ্নটা হয়। হ্যাঁ, সাবজাংটিভ কি আসছে? সাবজাংটিভ। আচ্ছা, সাবজাংটিভের পরে তো তোমাদের মনে থাকার কথা দ্যাট যুক্ত ক্লজটা কি হয়? ভার্বের বেস ফর্ম। দ্যাট যুক্ত ক্লজটাতে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, তাই? সাবজাংটিভের পরে আমাদের মনে থাকার কথা সাবজাংটিভ ভার্বের পরে কি হবে বলতো ভাইয়া? সাবজাংটিভ ভার্ব, রাইট? তো সাবজাংটিভ ভার্বের পরে আমরা প্যাটার্ন কি পাই? আমরা প্যাটার্ন পাই হচ্ছে দ্যাট ক্লজে কি পাই? একটা দ্যাটের পরে কি পাই? দ্যাটের পরে হচ্ছে সাবজেক্ট বসে, এবং সাবজেক্টের পরে বসে হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, কিন্তু এখানে দেখো লেইং দিয়ে দিছে, রাইট? তাহলে এখানে কি হয়েছে? হয় না। এটা কি হয়ে গেছে? ভার্বের আইএনজি হয় না। তাহলে এটা উত্তর হবে না। উত্তর কি? এখানে ভুল আছে, তাই না? লেইং তো হওয়া পসিবলই না, কারণ সাবজাংটিভের পরে যে দ্যাট ক্লোজটা থাকে এটা ভার্বের বেস ফর্ম। সাবজাংটিভের পরে যেই দ্যাট ক্লোজটা থাকে তারপরে সাবজেক্ট পরে বেস ফর্ম বসে, বাট লেইং তো কোনোভাবে বেস ফর্ম না। তাহলে কি হইতো? লে। শুধু হইতো লেই, তাই না? শুয়ে থাকা। তাহলে শুধু কি হতো? লেই, LAY। এটা হতো আমাদের অ্যান্সার। তাহলে বলছে দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লেই
bed for a couple of days as a precaution against further damage to the tendons. তাহলে সে আরো কিছুদিন শুয়ে থাকতে হবে, বেড রেস্টে থাকতে হবে। এটা কি, তার পরবর্তী একটা রোগের নাম আছে টেন্ডনস, সেটা একটা প্রিকশন হিসেবে, সতর্কতা হিসেবে, বা কি বলা যায়, প্রতিরোধ হিসেবে। বুঝা গেছে? ভুল কোথায়? লেইং হবে না, উত্তর হচ্ছে এই লেইং, এই ভুল আছে, রাইট? সাবজাংটিভ বারবার পড়াইছি, লাইভ ক্লাসে পড়াইছি, এটা আমি ফাইনাল ফাইটে পড়াইছি, অনেক জায়গায় পড়াইছি। তো সাবজাংটিভের প্রশ্নের জন্য কোনোভাবেই ভুল না করো। আমি বলেছি ঢাবিতে সাবজাংটিভের প্রশ্ন হয় না, সাধারণত গত 8-10 বছর হচ্ছে না, এগুলো চবিতে, রাবিতে সেখানে আসে। সো ভাইয়া লাইভ ক্লাসে বলছি, কিন্তু ভুল কথা তোমাদের জন্য বলি নাই। আর তোমরা অনেকেই মনে করো যে ভাইয়া আমাদের ঢাবির আগে কেন আরও 10টা টপিক পড়াইলেন না? আরে বাবা, তোমরা তো বুঝতে হবে যে আমি প্রশ্ন অ্যানালাইসিস করে ক্লাস নেই। আমি অলওয়েজ ক্লাস নেওয়ার আগে প্রশ্ন অ্যানালাইসিস করি, অর্থাৎ কোন ভার্সিটিতে কোন টাইপের প্রশ্ন আসে বেশি। তোমাদের বলেছি আমি যে তোমাদের নাম্বার, জেন্ডার এগুলো ঢাবির জন্য ইম্পর্টেন্ট না ইভেন, হ্যাঁ। এবং দেখো, এবং কিন্তু টেক কোয়েশ্চেনের মতো সহজ জিনিস ঢাবিতে ইম্পর্টেন্ট। তোমাদের মনে থাকার কথা, তোমরা যারা প্রাইভেট বেসে ক্লাস করতেছো, মনে আছে কিনা? ভাই বলছিলাম টেক কোয়েশ্চেন ঢাবিতে ইম্পর্টেন্ট, বাট নাম্বার জেন্ডার ইম্পর্টেন্ট না। দেখো, নাম্বার জেন্ডার থেকে কোয়েশ্চেন আসে নাই, টেক কোয়েশ্চেনের মতো টপিক থেকে কোয়েশ্চেন আসছে, এত ইজি টপিক। তাহলে আমি কেমনে বুঝলাম? বিকজ আই অলওয়েজ ট্রাই টু অ্যানালাইজ দ্য প্রিভিয়াস কোয়েশ্চেন্স, যে কোয়েশ্চেনের প্যাটার্নটা কি, কোন প্যাটার্নে কোয়েশ্চেন হচ্ছে। এবং এই জিনিস কিন্তু আমি চবির জন্যই পড়াবো, এই জিনিস কিন্তু আমি তোমাকে ঢাবির জন্য পড়াবো না। পিন পয়েন্ট এরর থেকে ঢাবিতে লাস্ট 8-10 বছরের প্রশ্ন হয়নি। দেখবা ঢাবির কিছু প্রশ্ন আছে একদম শেষ দিকে, 2010 সাল, 11 সাল, তার মানে আমি তখন 6-এ পড়ি, ওই সময়ের প্যাটার্ন, এগুলো এখন আর ঢাবিতে প্রশ্ন হয় না। সো প্রত্যেকটা জিনিস তো প্যাটার্ন মেনটেন করা হয় একটা, তাই না? সো একটু খেয়াল রাখতে হবে। তোমরা সবসময় মনে করো যে ভাইয়া মনে বলছে, ভাইয়া মনে আমাদের ভালোর জন্য বলেনি। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকেই মনে করো যে ভাইয়া মনে আমাদের ভালোর জন্য পারে, ভাইয়া মনে কিছু মিসিং। আরে বাবা, যেটা যখন দরকার সেটা তখন, তুমি কেন হেডেকটা নিবা, তাই না? তোমাদের মনে থাকার কথা, তোমরা দেখবা বিভিন্ন জায়গায় আমরা নাউন দিয়ে ক্লাস শুরু করি, কিন্তু আমি শুরু করছিলাম কি দিয়ে? আমি শুরু করেছি রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে। আমি শুরু করেছি কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে। তুমি দেখছো এই 2টা টপিক থেকে প্রশ্ন আসছে, 2টা না 3টা। কন্ডিশনাল পড়াইছিলাম অনেক টাইম নিয়ে, তোমরা বলছিলা ভাইয়া এগুলো পারি, ইজি। আমি তারপরেও পড়াইছি, দেখছো কন্ডিশনাল থেকে 3টা না 2টা কোয়েশ্চেন আসছে, 2টা কোয়েশ্চেন নাকি 3টা আসছে কন্ডিশনাল থেকে, এক টপিক থেকে 2টা না 3টা। তাহলে কেমনে বুঝলাম আমি? কারণ আমি প্রতিনিয়ত তোমাদেরকে পড়াচ্ছি, প্রতিনিয়ত আমি কোয়েশ্চেনগুলো দেখতেছি, প্রতিনিয়ত আমি অ্যানালাইসিস করতেছি। সো আমি জানবো না কি তুমি জানবা? ওকে, আসো আমরা তারপরে আগে, হ্যাঁ ওকে, আমরা 19তম প্রশ্ন সলভ করে ফেলাম, আমরা 20তম প্রশ্নে চলে আসি। আমাদের কিন্তু টোটাল প্রশ্ন আছে এখানে 33, ওকে, 33টা কোয়েশ্চেন আসে। আসো আমরা আস্তে আস্তে আগে, হ্যাঁ খেয়াল করো। আর রে অফ লাইট, একটা আলোর রশ্মি, পাসিং, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাঁ, এখানে কোনো ভুল নেই, পাসিং, ওকে। থ্রু, পাস থ্রু মানে কোনো কিছুর মধ্য দিয়ে চলে যাও, ওকে, ঠিকঠাক আছে। দ্য সেন্টার অফ আ থিন লেন্স, ওকে, তাহলে একটা চিকন লেন্সের একদম মাঝখান দিয়ে যদি, একদম মাঝ বরাবর যদি একটা আলো চলে যায়, লেন্স কিপ। আচ্ছা, তাহলে এখানে সাবজেক্ট কোনটা বলো তো? মূল পুরো ফ্রেজটার সাবজেক্ট হচ্ছে আ রে অফ লাইট, হ্যাঁ, আ রে, শুধু এইটুকু হচ্ছে আমাদের সাবজেক্ট, আ রে অফ লাইট, একটা রশ্মি, হ্যাঁ, একটা রশ্মি। তাহলে এটা কি? আর রে, এটা কি? এটা সিঙ্গুলার, রাইট? সিঙ্গুলার সাবজেক্ট, রাইট? ওকে, তাহলে খেয়াল করো, a ray of light passing through the center, তাহলে থ্রু দ্য সেন্টার কোনো সমস্যা নেই, মাঝ বরাবর, ওকে। তাহলে কোনো কিছুর মাঝ দিয়ে যাওয়া বোঝাতে প্রিপোজিশন থ্রু বসে। আমরা জানি থ্রু দ্য ফিল্ড, মাঝে, মাঠের মাঝখান দিয়ে যাওয়া। থ্রু দ্য উইন্ডো, জানলা মাঝ দিয়ে আসা। তাহলে থ্রু দ্য সেন্টার অফ দ্য থিন লেন্স, তাহলে কি হবে? সদা সত্য কথা, খেয়াল রাখবা, চিরন্তন সত্য কথা যেগুলো, সেগুলো প্রেজেন্ট টেন্স হয়। সরি। তাহলে এখানে বলছে অরিজিনাল ডিরেকশন। আমরা জানি যে আমরা উত্তর লেন্স, অবতল লেন্স এগুলো পড়ছি না, যে আমরা আলোর প্রতিবিম্ব পড়ছি না, আলোর প্রতিফলন, প্রতিবিম্ব পড়েছি, যে যখন আমরা একটু অ্যাঙ্গেল করে দিই তখন সে কিছুটা অ্যাঙ্গেল হয়ে যায়, হ্যাঁ, ওই যে অ্যাঙ্গেল হয়ে যায় আলোগুলা। কিন্তু যদি একদম মাঝ বরাবর আলোটা যায়, বা এটা যদি একদম তোমার 90 ডিগ্রি কোণে পড়ে, হ্যাঁ, তাহলে এটা কি হয়? এটা কিন্তু আর সে প্রতিবিম্ব বা প্রতিরশ্মি হয় না। তো এটাই বলছে। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটার সাথে কি হতো? এস বাই এস হতো না? ভার্বে কি হতো? ভার্বে কিপস হতো, রাইট? এই তো সুন্দর ধরে ফেলছো, ভার্বটা কিপস হতো, ভার্বটা কিপস হতো। তাহলে এখানে ভুল আছে, রাইট? তাহলে এখানে ভার্বটাতে ভুল আছে, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে? এখানে হবে কিপস, ভার্বের সাথে এস অথবা ইয়েস। তাহলে ভুল কোথায়? ভুল হচ্ছে কিপের মধ্যে। তাহলে দেখো তোমরা বুঝিয়ে ফেলছো, আমি তোমাকে প্রশ্নটার প্যাটার্ন বোঝাচ্ছি, তোমরা অ্যান্সার করে ফেলছো। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ আওয়ার স্টুডেন্টস, ওকে।
আসো তারপরে 21 অলদো ইট ক্যান নট বি প্রুভেন। আচ্ছা, খুব মজার জিনিস, হ্যাঁ আবার খেয়াল করা, আবার আসছে প্যারালালিজম থেকে, আবার প্যারালালিজম থেকে প্রশ্ন আসছে। তো প্যারালালিজমের ক্ষেত্রে মনে রাখতে হবে প্যাটার্নটা সিমিলার হবে। প্যাটার্নটা কি হবে? সিমিলার প্যাটার্ন হবে। একটা যদি V1 হয় পরেরটা V1, পরেরটা V1, একটা যদি V2 হয় পরেরটা V2, পরেরটা V2, একটা যদি V3 হয় পরেরটা V3, পরেরটা V3। তো এখানে খেয়াল করো প্যাসিভ ফরম্যাট, রাইট? ক্যান নট বি, তাহলে প্রুভেনে কি আছে? V3। তাহলে এটা কি হওয়ার কথা ছিল? এটা কি V3 হওয়ার কথা ছিল, বাট এটা হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে হবে না। তাহলে এটা যদি V3, এটা V3 হবে, ভার্বের প্রিজেম্বলড। ওকে, প্রিজেম্বলড হওয়ার কথা ছিল, হয়ে গেছে প্রিজেম্বল, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে এটা ভুল আছে, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। উত্তর কি হবে? সহজ, এটা বোঝা যায়। তাহলে বলছে অলদো ইট ক্যান নট বি প্রুভেন, তাহলে ক্যান নট বি এর পরে যেহেতু ভার্বের V3 আছে, তাহলে কমার পরে কি হবে? V3 হবে। তাহলে V3 নয় কি গেছে, শুধু এটা অ্যাডজেক্টিভ হয়েছে, তাহলে অ্যাডজেক্টিভ হবে না, কারণ প্যারালিজমে আমার সিমিলার প্যাটার্ন হইতে হয়। ওকে, তো এটা সহজ জিনিস ছিল, এটা আর বেশি আমি বললাম। দেখো এটা কোথায় আসছে প্রশ্ন, এখন তো আমরা জাবির প্রশ্ন সলভ করতেছি। হ্যাঁ, জাবিতে আসো। অ্যানথ্রোপোলজিস্ট অ্যাসার্টস দ্যাট, আচ্ছা নৃবিজ্ঞানীরা অ্যাসার্ট মানে বলে থাকেন যে মেনি অফ দ্য নিয়ার আর্লি নেটিভ আমেরিকানস, অনেক অনেক আর্লি বা প্রাগৈতিহাসিক আমেরিকানরা হু লিভড অন দ্য প্লেন্স, যারা কিনা সমতল ভূমিতে বাস করতো। তাহলে প্লেনে কোনো সমস্যা নেই, দ্য প্লেন্স মানে সমতল ভূমি। ডিড নট এঙ্গেজ ইন প্ল্যান্টিং, তারা প্ল্যান্টিংয়ে সংযুক্ত ছিল না, তারা চাষাবাস করতো না। ক্রপস বাট টু হান্ট, এইখানে একটা খেয়াল করতে হবে। হ্যাঁ, খেয়াল করো, আমরা জানি বাট কি, বাটের আগে এবং পরে প্যাটার্নগুলো কি হয় বলতো ভাইয়েরা? বাটের আগে পরে প্যাটার্নটা দেখতে হবে। বাটের আগে কি ছিল খেয়াল করো, বাটের আগের ভার্বটা প্ল্যান্টিং, তার মানে কি ভার্বের সাথে আইএনজি, রাইট? প্যাটার্নটা খেয়াল করো। কিন্তু এইখানে কি তাহলে সেম প্যাটার্ন হবে না? তাহলে এটাও খেয়াল করো, এটাও কি আছে? এটাও কিন্তু ভার্বের সাথে আইএনজি আছে। আমরা জানি প্যারালালিজম, এটাও প্যারালালিজম থেকে আসা প্রশ্ন। হ্যাঁ, এটা কি প্যারালালিজম থেকে আসা প্রশ্ন। আমরা জানি প্যাটার্নগুলো কি হবে? একই রকম হবে, রাইট? তাহলে একই রকম কি হয়েছে? তাহলে এখানে দেখো আগেরটা কি আছে? প্ল্যান্টিং, পরেরটা আছে লিভিং, তাহলে মাঝখানটা আবার টু হান্ট কেন হবে না? তাহলে মাঝখানটা প্যাটার্নটা চেঞ্জ হবে। তাহলে কি হবে? এই জায়গায় আমাদের প্রবলেম, রাইট? টু হান্টিং হবে না এখানে, সরি হান্ট হবে না, ইভেন টু হবে না। হ্যাঁ, ইভেন টুও হবে না, এখানে হবে হচ্ছে মূলত হান্টিং হবে। প্রশ্ন কি হবে? হান্টিং। তোর এখানে ভুল আছে, রাইট? এখন আমি তো আর অ্যান্সার, তুমি তো অ্যান্সার দাগায় কিছু লিখবা না, জাস্ট তোমাকে ভুলটা ধরতে হবে। টু হান্টের মধ্যে ভুল আছে, তাহলে কোথায় হবে উত্তর? এখানে হান্ট না হয় আসলে হান্টিং হওয়ার কথা ছিল। প্যারালিজম থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। হ্যাঁ, হান্ট না হয় কি হবে? হান্টিং, বাট হান্টিং, রাইট? এই যে কেন হয়েছে জিনিসটা, কারণ তুমি দেখো বাটের আগের ভার্বটা খেয়াল করো প্ল্যান্টিং, বাটের পরের ভার্বটা খেয়াল করো লিভিং, তাহলে দুইটা যদি ভার্বের আইএনজি যুক্ত হয় তাহলে এইটা কেন ইনফিনিটিভ হবে? প্যারালিজম নিয়ম কি? নিয়ম হচ্ছে তিনটা ইনফিনিটিভ হলে তিনটাই আগে পরে যদি জিরান থাকে তাহলে মাঝেরটা জিরান হবে, আগে পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে মাঝেরটা প্রেজেন্ট পার্টিসিপল, আগে পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে মেজরটা কি হবে? অ্যাডজেক্টিভ। আগে পরে যদি তোমার অ্যাডভার্ব হয় মাঝখানেটা অ্যাডভার্ব হবে। তাহলে প্যাটার্নটা মিল রাখতে হবে। তাহলে এইখানে তোমার ভার্বের আইএনজি, এখানে ভার্বের আইএনজি, এখানে প্যাটার্নটা তো মিললো না, তাই না? তাহলে জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, তাই না? মানে খাপছাড়া লাগতেছে। তাহলে কি হবে? উত্তর হবে হ্যান্ড। তারপর আসো, Salma and her sister studied biology last year and so does Jasmine. এটা আমাদের affirmative agreement থেকে প্রশ্ন আসছে। হ্যাঁ, ইজি জিনিস, affirmative agreement, রাইট? দেখো তো এগ্রিমেন্টটা ঠিকঠাক আছে কিনা, তোমরা ধরতে পারো কিনা? দেখো ধরার চেষ্টা করো যে এগ্রিমেন্টটা আসলে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এগ্রিমেন্টটা ঠিকঠাক আছে কিনা একটু ধরার চেষ্টা করো। ইজি জিনিস কিন্তু, খুব কঠিন কিন্তু জিনিস না, তাই না? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আচ্ছা তুমি ভার্বটাকে দেখো ভাইয়া, সালমা অ্যান্ড হার সিস্টার, কোনো সমস্যা নাই। তাহলে হার তো হবে নাকি, মেয়ে মানুষ তো হারই হবে, হিজ তো আর হবে না। তো স্টার্টের কিসে আছে? V2, তাহলে কোন টেন্স? পাস্ট টেন্স, তাই না? এখন আমি যখন এগ্রিমেন্ট লিখবো সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট, তাহলে এখানে কি করবো? পাস্ট টেন্স নিতে হবে না? তাহলে হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল সো ডিড জেসমিন, সো ডাজ হয়ে গেছে প্রেজেন্ট টেন্স, সো ডিড জেসমিন। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? তাহলে আমি যখন এগ্রিমেন্ট করবো অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, তখন আমার প্যাটার্নটা তো মিলতে হবে। আমার যদি মূল বাক্য যদি মানে তোমার প্রেজেন্টে থাকে তাহলে এগ্রিমেন্টটা প্রেজেন্ট টেন্স হবে, মূল বাক্য যদি তোমার পাস্ট টেন্স হয় এগ্রিমেন্টটা অক্সিলারিটাও পাস্ট টেন্সে নিতে হবে। তাহলে ভুল কোথায়? সো ডাজ জেসমিন। তাহলে উত্তর কি হবে? সো ডিড জেসমিন দিলে বাক্যটা সঠিক ছিল। সো ডিড জেসমিন হওয়ার কথা কিন্তু ছিল আমাদের। হ্যাঁ, আসো তারপর কোশ্চেন।
আর্লিয়ার অর লেটার, আগে অথবা পরে যখনই হোক, অল লেকস আর ইনফ্লুয়েন্সড, প্যাসিভ সেন্টেন্স V3 ঠিকঠাক আছে, রাইট? প্যাসিভ সেন্টেন্স যেহেতু V3 ঠিকঠাক আছে, সকল লেকগুলোই তারা প্রভাবিত হয় বাই ইউট্রোফিকেশন। ইউট্রোফিকেশন একটা প্রসেস, প্রক্রিয়া, হ্যাঁ, লেকের মধ্যে পানির এক ধরনের প্রক্রিয়া। আ প্রসেস ইন হুইচ, এটা এমন এক ধরনের প্রক্রিয়া যেটাতে লেক সেডিমেন্ট, লেকের যেই তোমার যেই পলিগুলো আছে, পলি লোয়ার্স দ্য ডেপথ, সে কি হয়, সে আরও গভীরে চলে যায়, অফ দ্য ওয়াটার, সে গভীরে চলে যায়, পলিমাটিগুলো আরও গভীরে চলে যায়। অ্যান্ড ড্রেইনস অক্সিজেন ড্যাশ, কোনো কিছু থেকে খুঁজে আনা, কোনো কিছু থেকে তুলে বের করা, ড্রেইন আউট অফ ইট, ড্রেইন আউট অফ ইট, ড্রেইন অক্সিজেন আউট অফ ইট, এই ফ্রেজটাতে ভুল আছে, হ্যাঁ, আউট অফ, ড্রেইন অক্সিজেন ফর ইট হবে না, আউট অফ ইট, এটা কি হতো, উত্তরটা হতো হচ্ছে আউট অফ ইট, এটা প্রিপোজিশনে ভুল, ওকে, ড্রেইন অক্সিজেন আউট অফ ইট, উত্তর ভুল কোথায়, উত্তর হচ্ছে ফর ইট হবে না, কোনো কিছু থেকে বের করা, কোনো কিছু থেকে নির্যাস তৈরি করা, কোনো কিছু থেকে হচ্ছে নিংড়ে তুলে আনা, আউট অফ ইট, হ্যাঁ, এখান থেকে সে কি করে অক্সিজেন তুলে আনে। তাহলে বলছে যে প্রত্যেকটা লেকই একটা প্রসেসের মাধ্যমে হয়, প্রত্যেকটা লেক বা লেকের হ্রদের পানি, হ্রদের পানির সিস্টেম কি, তার নিচে যে পলিগুলো আছে সেগুলো গভীরে চলে যায় এবং সেখান থেকে অক্সিজেন তৈরি করে লেকের, ঠিক আছে, লেকের প্রাণীগুলোর জন্য আউট হয়, উত্তর হচ্ছে আউট অফ ইট। আসো তারপরে, দ্য পারপাস অফ দ্য ইউনাইটেড নেশনস, তাহলে জাতিসংঘের, তাহলে প্রিপোজিশনে ভুল কিন্তু নাই, অফ মানে এর অর্থ বুঝাইছি, তাহলে ঠিকঠাক আছে। দ্য পারপাস অফ দ্য ইউনাইটেড নেশনস, তাহলে জাতিসংঘের যেই উদ্দেশ্য বা লক্ষ্য, ব্রড স্পিকিংকে আমরা বলি, হ্যাঁ, আমরা যদি বলি ব্যাপক অর্থে, যদি বলতে চাই, ব্যাপক অর্থে যখন বলি, ব্যাপক অর্থে, ব্রডলি স্পিকিং, কি বলি আমরা, ব্রডলি স্পিকিং, ফ্রেজটা এখানে ভুল, হ্যাঁ, এখানে ফ্রেজটা ভুল দিয়েছে, হ্যাঁ, ব্যাপক অর্থে, ব্যাপক অর্থে যখন আমরা বলি, ব্যাপক অর্থে বা সার্বিক অর্থে, হ্যাঁ, খেয়াল করো, ব্যাপক অর্থে বা সার্বিক অর্থে আমরা বলি কি, ব্যাপক অর্থে অথবা আমরা কি সার্বিক অর্থে যখন বলি, সার্বিক অর্থে, এই ক্ষেত্রে যখন আমরা কি ইউজ করি, তখন কি বলি আমরা, এটার ফ্রেজটা হচ্ছে ব্রডলি স্পিকিং, ব্রডলি স্পিকিং, ওকে, অর্থাৎ যদি আমরা সার্বিকভাবে বলতে চাই, এরকম কথা বলে কি, ব্রডলি স্পিকিং, কি হবে, তাহলে ব্যাপক অর্থে অথবা সার্বিক অর্থে আমরা কি বলি, ব্রডলি স্পিকিং, তাহলে ভুল কোথায়, ব্রড স্পিকিং হয় না কখনো, হ্যাঁ, ব্রডলি স্পিকিং কি হয়, ব্রডলি স্পিকিং, সার্বিক অর্থে বা বিস্তারিত অর্থে, ব্যাপক অর্থে, সম্যক অর্থে যখন আমরা বলি, তখন আমরা ব্রড স্পিকিং বলি না, উত্তর কি হবে, ব্রডলি স্পিকিং। আমরা 16-17 প্রশ্ন চলে আসছে না, অনেকগুলো প্রশ্ন সলভ করছে, ওকে, 26তম, ওকে, দ্য প্রাইম মিনিস্টার অ্যাকম্পানিড বাই দ্য মিনিস্টার্স হ্যাভ পেইড গ্লোয়িং ট্রিবিউট টু আওয়ার হিরোইক ল্যাঙ্গুয়েজ মার্টার্স, তাহলে বলেছে দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, অ্যাকম্পানিড বাই দ্য মিনিস্টার্স, এই একই রকম প্রশ্ন আমরা একবার সলভ করেছি। তাহলে খেয়াল করো, অ্যাকম্পানিড বাই এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যখন ফ্রেজ একটা ইউজ করছি অ্যাকম্পানিড বাই, হ্যাঁ, রাইট, তাহলে অ্যাকম্পানিড বাই এর ক্ষেত্রে কি হয়, তার আগের নাউনটাই কিন্তু আমাদের মূল সাবজেক্ট, তাহলে আমার মূল সাবজেক্ট কোনটা, দ্য প্রাইম মিনিস্টার, তাহলে এটা কি, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, খেয়াল করো, সিঙ্গুলার সাবজেক্ট, রাইট, তাহলে সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, তাহলে এরপরে যে দ্য মিনিস্টার্স আছে, এটা কিন্তু আমাদের মূল সাবজেক্ট না, বারবার বলেছি, উইথ, অ্যাকম্পানিড বাই, তারপর হচ্ছে অ্যালং উইথ, এগুলোর ক্ষেত্রে কি হয়, প্রথম সাবজেক্টটা মূল, তাহলে আমাদের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে প্রাইম মিনিস্টারের সাথে কি হ্যাভ বসে না, এখানে ভুল আছে, রাইট, তাহলে কি হবে, উত্তর তো হ্যাজ পেড, উত্তর কি হতো, হ্যাজ পেড, তাহলে ভুল কোথায় আছে আমাদের, হ্যাভের মধ্যে, তাহলে প্রাইম মিনিস্টার যেহেতু সিঙ্গুলার, আমার এখানে কিন্তু কি হবে না, আমার এখানে হ্যাভ হবে না, উত্তর হবে কি, হ্যাজ, ওকে, এখানে আমরা 5টা অপশন দেওয়া ছিল প্রশ্নে, উত্তর কোনটা হবে, সি নাম্বার, উত্তর কিসে হবে, সি নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে বাই হচ্ছে আমাদের এ, দ্য মিনিস্টার্স হচ্ছে আমাদের বি, হ্যাভ হচ্ছে সি, গ্লোয়িং ট্রিবিউট হচ্ছে ডি, এবং টু আওয়ার হিরোইক ল্যাঙ্গুয়েজ মার্টার্স, সেটা হচ্ছে আমাদের ই নাম্বার অপশন। সো পরীক্ষায় যেভাবে প্রশ্ন ছিল ভাইয়া ঠিক ওইভাবে নিয়েছে, ঠিক আছে। আজকে জেএনইউর কোয়েশ্চেন দেখলাম, জেএনইউ পরীক্ষা হয়েছে আজকে, হ্যাঁ, কি বলছো দেখি একটু, জেএনইউর প্রশ্ন অনেকে বলছো, জেএনইউর পরীক্ষা হয়েছে, কেমন হয়েছে, কারা কারা পরীক্ষা দিল আবার জেএনইউতে, আচ্ছা কি দিছে, বেশি আসছে ন্যারেশন থেকে, আলহামদুলিল্লাহ, এক্সাম অ্যাটেন্ড করছেন, আচ্ছা, ওকে
ওকে, চলো আমরা আগাই। হ্যাঁ, আমাদের প্রশ্ন কিন্তু আর খুব বেশি বাকি নেই। চলো ভাইরা, আমরা আগাচ্ছি। হ্যাঁ, আসো। তাহলে আমরা এই পর্যন্ত পারলাম। হ্যাঁ, আমরা 26তম প্রশ্নে চলে আসছি। চলো 27। ওকে, প্রশ্ন খেয়াল করো কি বলছে। আ নিউ প্রোডাকশন অফ দ্য ওপেরা এইডা হ্যাজ জাস্ট বিন অ্যানাউন্সড। ওপেরা তোমরা গান জানো? ওই যে ওপেরা দেখো না, অস্ট্রেলিয়াতে বেশিগুলো এই গানগুলো হয়। ওপেরা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড সব দেশে এরকম আছে না কিছু গান, আরে চিৎকার দিয়ে এক ধরনের গান হয় না, অপেরা। অপেরা মিউজিক বলা হয়, বুঝছো? অপেরা মিউজিক। তো এটা অপেরা মিউজিক মূলত একটা মিউজিকের নাম, একটা মিউজিকের ধরন। A new production of the opera Aida has just been launched. It will be sung on an outdoor stage with live animals. Okay. তাহলে এখন প্রশ্ন হচ্ছে, it will be passive sentence, right? আমরা passive কি জানি? হ্যাঁ, shall be অথবা will be পরে কি হয় বলো তো ভাইয়েরা? passive কি বসে প্যাটার্নটা? passive আমাদের কি হওয়ার কথা ছিল? passive হওয়ার কথা ছিল shall be বা will be পরে কি? V3, রাইট? shall be অথবা উইল বি পরে কি হবে ভাইয়ারা বলো দেখি? উইল বির পরে আমাদের বসবে হচ্ছে ভার্বের V3 ফর্ম, রাইট? প্যাসিভ ফর্মেট। কিন্তু স্যাং আসলে কোন ফর্মে আছে? ইটস এ V2। তাহলে এটা এখানে ভুল আছে, রাইট? স্যাং না হয়ে উত্তরটা হচ্ছে সাং। উইল বি সাং। তাহলে উত্তর কি হতো? উত্তর সঠিক হতো যদি এটা V3 হতো, সাং। তাহলে ভুল কোথায় আমাদের? উইল বি স্যাং হয় না, উইল বি সাং। হ্যাঁ, ইউনুসের মেয়ে অপেরা শিল্পী, হ্যাঁ এটা আমি জানি। ডক্টর মোহাম্মদ ইউনুসের মেয়ে হচ্ছে অপেরা গান গায়, এটা আমি জানি। সবাই বলতেছে না? আচ্ছা, তোমরা সবাই জানো, তাই না? ওকে, তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে স্যাং হবে, উত্তর হবে হচ্ছে সাং। ওকে, আসো তারপরে কোয়েশ্চেন। ওকে, হি হ্যাড ফিনিশড হিজ কুক বিফোর দ্য গেস্ট অ্যারাইভড। ওকে, সিম্পল প্যাটার্ন বাট শব্দের পার্থক্য আছে, খেয়াল করো। হি হ্যাড ফিনিশড, রাইট? হিজ কুক। কুক কি হবে বলো তো ভাইয়া? কুক কি ভার্ব না? কুক হচ্ছে একটা ভার্ব, রাইট? ভার্ব কি হবে? সে তার রান্না শেষ করেছে। আমরা জানি কি পজিটিভের পরে কি হয় বলো তো ভাইয়ারা? পজিটিভ প্রোনাউনের পরে কি হয়? পজিটিভ প্রোনাউনের পরে কি হয়? বা পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা বলি। পজিটিভ অ্যাডজেক্টিভ এরপরে কি হয়? নাউন হয়, রাইট? তাহলে কুক না হয় কি হতো? কুক না হয় অ্যান্সার হবে কুকিং। দেখলে বোঝা যায় যে হি হ্যাড ফিনিশড হিজ কুকিং, সে তার রান্নাটা শেষ করেছে। রান্না, তাই না? রান্না কি? কুকিং। উত্তর কি হবে? উত্তর এখানে হওয়ার কথা হচ্ছে কুকিং। চুকিং চ্যানেল, তাই না? চুকিং চ্যানেল। হাই গাইস, সার্কাবাইস মাই চুকিং চ্যানেল, তাই না? একটা ভিডিও ছিল এরকম। ওকে, আসো তারপরে। আচ্ছা, আমরা নামাজের ব্রেকে যাওয়ার আগে আমরা ক্লাস শেষ করে ফেলব, ঠিক আছে? আমরা নামাজ আজানটার জন্য একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের আজকে টপিক আসলে আর বেশি নাই, 28তমতে আছে, 29, 30, 31 আর 5টা কোয়েশ্চেন, 5 মিনিট শেষ।
ওকে, আমাদের আজ জাস্ট 5টা কোয়েশ্চেন আছে, আমরা শেষ করে একবারে ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? আমরা আজানের পরে আবার আসবো নামাজের পরে। ওকে, এই প্রশ্ন খেয়াল করো, বাই কেয়ারলেস ড্রাইভিং, ওকে, এটা একটা কি বলা যায়, নাউন ফ্রেজ, ওকে। বাই কেয়ারলেস ড্রাইভিং হি কজ ফিজিক্যাল ইনজুরি টু দ্য ওল্ড ওমেন, সে ওই বৃদ্ধ মহিলার শারীরিক ক্ষতি করেছে বা তাকে অসুস্থ করেছে, তাই না? তাহলে খেয়াল করো, সাবজেক্ট যখন হি, তাহলে কোনোভাবে কি কজ হতে পারে না। আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিটিভ ধরি, যদি প্রেজেন্ট ইনডিফিনিটিভ হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাঁ, অথবা পাস্ট টেন্স হবে। তাহলে হতে পারতো যে অতীতে ঘটনা, তাহলে আমি কি লিখতে পারতাম, হি কজড, সে ক্ষতি করেছিল একটা মহিলার, অথবা হি হ্যাজ কজড। এরপরে যদি সে প্রতিদিনই ক্ষতি করে কারো, তাহলে কি হবে, হি কজেস। কিন্তু কজ কিন্তু কোনোভাবে হওয়া পসিবল না। উত্তর কোনটা হবে বলো তো ভাইয়া? কোনটা হবে? উত্তর হবে হচ্ছে কজ। তাহলে এইটা কোনোভাবেই হওয়া পসিবল না। অপশনের সাবজেক্টের সাথে হি এর সাথে কখনো ভার্বের এস বাই এস ছাড়া ভার্ব বসাবা না। আসো আরিওর প্রশ্ন সলভ করতেছি আমরা, আবার ঢাবিতে আসলাম। হ্যাঁ, ঢাবির প্রশ্ন, চলো লাস্ট কিছু কোয়েশ্চেন ঢাবির করি। ওয়েন আওয়ার ভ্যাকেশন, হ্যাঁ এটা বেশ মজার কোয়েশ্চেন। ওয়েন আওয়ার ভ্যাকেশন, আমাদের ভ্যাকেশনের সময়, ছুটির সময়, উই প্ল্যান টু স্পেন্ড 3 days স্কুবা ড্রাইভিং। আমরা স্কুবা ড্রাইভিংয়ে 3 দিন সময় ব্যয় করার ব্যাপারে চিন্তা ভাবনা করছি। খেয়াল করো, এই যে ওয়েনে একটা প্রবলেম আছে, খেয়াল করো ভাইয়া। ওয়েন হচ্ছে একটা ক্লজ মার্কার, খুব ভালোভাবে খেয়াল করো। ওয়েন কি? ওয়েন হচ্ছে একটা ক্লজ মার্কার। ওয়েন কি? ওয়েন হচ্ছে একটা ক্লজ মার্কার, তাই না? তার মানে সহজ জিনিস, খেয়াল করো। ক্লজ মার্কার মানে দাঁড়াচ্ছে যে এইখানে আমার কি লাগবে, ওয়েনের পরে আমার সাবজেক্ট লাগবে, তারপর হচ্ছে ভার্ব লাগবে, রাইট? একদম সিম্পল জিনিস। দেখো এখানে সাবজেক্ট ভার্ব কি আছে, আওয়ার ভ্যাকেশন, একটা নাউন ফ্রেজ, তাই না? তার মানে বোঝাই যাচ্ছে এখানে আসলে ক্লজ মার্কারটা বসানো উচিত হয় নাই, বরং আমি কি বসবো এখানে, আমি এখানে ডিউরিং বসাতে পারি। ডিউরিং কি? হচ্ছে প্রিপোজিশন। ডিউরিং কি? একটা প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে কি বসে ভাইয়া, মনে আছে? প্রিপোজিশনের পরে আমাদের কি বসতে পারে? আমাদের নাউন অথবা নাউন ফ্রেজ বসতে পারে, নাউন অথবা নাউন ফ্রেজ বসতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে যেহেতু নাউন ফ্রেজ আছে, তাহলে কি আছে আমাদের এখানে, খেয়াল করো, আওয়ার ভ্যাকেশনটা কি? এটা একটা নাউন ফ্রেজ। এটা কি? একটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজের পূর্বে আমি কি বসাবো? আমি কখন এখানে ওয়েন বসাতে পারবো না, বসাতে হবে কি? আমার উত্তর হবে হচ্ছে ডিউরিং, ঠিক আছে? ডিউরিং। তাহলে আমি ক্লজ মার্কার বসাইতে পারবো না, আমি বসাতে পারবো প্রিপোজিশন। তাহলে কি হবে? ভুল কোথায় বলেছো? ওয়েনে। তাহলে ওয়েনে যে কি হবে? ওয়েনে যে উত্তর হবে হচ্ছে ডিউরিং, ঠিক আছে? ওকে, তারপরে আসো, আমাদের 3টা কোয়েশ্চেন বাকি আছে। ডু ইউ নো দ্য স্টুডেন্ট হু বুকস ওয়ার স্টলেন? একদম ইজি কোয়েশ্চেন, এটা আমি লাইভ ক্লাসে পড়াইছি। তুমি সেই ছেলেকে চেনো যার বই চুরি হয়েছিল? তাহলে আমরা জানি কি? আমরা জানি যদি পরে নাউন থাকে, কি থাকে? নাউন। তাহলে নাউনের পূর্বেই যদি আমরা বসাই, তাহলে কি হবে? সে পজেসিভ অ্যাডজেক্টিভ। কি বসে? আমরা পজেসিভ বসাইতে হবে। আমরা কি বসাইতে হবে? পজেসিভ বসাতে হবে, পজেসিভ অ্যাডজেক্টিভ লাগবে। কিন্তু এই হু কি পজিটিভ অ্যাডজেক্টিভ? না, হু কি? হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। হু কি? সাবজেক্টিভ। তাহলে খেয়াল করো, আমরা হু এর ফরম্যাটগুলো যদি আমরা একটু জানি, তো খেয়াল করো, হু হচ্ছে কি? হু হচ্ছে ভাইয়া সাবজেক্টিভ ফরম্যাট, রাইট? সাবজেক্টিভ। হুম কি? হুম হচ্ছে ভাইয়া কি বলতো দেখি? অবজেক্টিভ, রাইট? অবজেক্টিভ। অপরদিকে এটার পজিটিভ কি পাই আমরা? হুজ, রাইট? হুজ কি বলো দেখি? হুজ হচ্ছে আমাদের পজেসিভ, রাইট? পজেসিভ। হুজ কি? পজেসিভ ফরম্যাট। তাহলে আমরা কি পাচ্ছি? হু, হুম, হুজ। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে ভুল কোথায়? হুতে ভুল আছে। উত্তর কি হবে? উত্তর হবে হুজ। তারপর আসো, কবিতা ইন্টেন্ডস টু স্টার্টিং, দেখেই বোঝা যাচ্ছে টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে না, একদম ইজি জিনিস। কি হবে? টু এর পরে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, তাহলে অ্যান্সার হতো কি? অ্যান্সার হতো ইন স্টার্ট। বোঝাই যাচ্ছে না? টু এর পরে কি ভার্বের আইএনজি বসে না? স্টার্ট হতো, অ্যান্সার হতো কি? স্টার্ট। তাহলে ভুল হচ্ছে কোথায়? স্টার্টিং। লাস্ট কোয়েশ্চেন আমার। প্রফেসর চৌধুরী টিচেস বোথ অ্যানথ্রোপোলজি অ্যাজ ওয়েল এজ, দেখো অ্যাজ ওয়েল এজ যেখানে আছে সেখানে আলাদা করে বোথ লাগে না, ঠিক আছে? অ্যাজ ওয়েল এজ সোশ্যোলজি ইচ ফল মানে ফল সেমিস্টারি। তাহলে এখানে এক্সট্রা করে আমি অতিরিক্ত ব্যবহার করছি কোনটা? বোথ। তাহলে ভুল আছে কোথায়? বোথের মধ্যে। কারণ অ্যাজ ওয়েল এজ যেখানে, তুমি তো অ্যাজ ওয়েল এজ কাটতে পারবে না, কারণ কি? অ্যাজ ওয়েল এজ আন্ডারলাইন করা নাই এবং তোমার অপশনও নাই, কাটতে হবে যেখানে আন্ডারলাইন করা আছে সেটা। ওকে, উত্তর কোনটা হবে? ওকে, উত্তর কি হবে? উত্তর হচ্ছে বোথ। বুঝতে পেরেছো সবাই? এই হচ্ছে আমাদের আজকের আয়োজন। সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই একটু ভাইকে কমেন্টে জানো, হ্যাঁ দ্রুত জানাও। আমরা একটা পোজ দিব, তোমরা জানো আমরা লাইভ ক্লাসে একটা পোজ দিই, আমি বিশেষ করে দিই। সো এই লাইভ ক্লাসটা কেমন লাগছে
তোমরা কমেন্টে জানাও এবং তোমরা মাস্ট তোমরা আজকের ক্লাসের তোমরা রিভিউ ভাইয়ার স্ক্রিনশট সহ তোমরা কোথায় জানাও বলো তো? তোমাদের যে কোনো মতামত, তোমাদের ক্লাস কেমন লেগেছে। তোমরা যদি মতামত না জানাও তাহলে কিন্তু ভাইয়া ক্লাস নিতে ইন্টারেস্ট ফিল করবে না। যেহেতু পেজ থেকে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের সকলের জন্য, সবার জন্য উন্মুক্ত, তাই তোমাদের যদি ইন্সপিরেশন না থাকে তাহলে আই উইল রিয়েলি বি ডিমোটিভেটেড। ওকে, তাহলে তোমরা কোথায় জানাবা বলো তো ভাইয়ারা? তোমরা জানাবো হচ্ছে, দেখো তোমরা কোথায় জানাবা মতামত? জানাবা বন্দি পাঠশালা, হ্যাঁ, বন্দি পাঠশালা গ্রুপে, অথবা আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা, আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা। জানাবো তো নাকি? নাকি তোমরা শুধু ভাই থেকে ক্লাসে নিবা কিন্তু কোনো ভাইকে মোটিভেট করবে না বলো তো? ভাই যে তোমাদের জন্য এই ক্লাসগুলো করাই, এই ক্লাসগুলো কি কোর্সের না, এগুলো তোমাদের জন্য, এগুলো আমার দায়বদ্ধতা। তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে খুব পছন্দ করি এবং পড়াইতে ভালো লাগে, সত্যি কথা, না পড়াইলে ভালো লাগে না, এই জন্যই ক্লাসগুলো নেওয়া। সো সবাই একটা ভাইয়ার ছবি না, আজকে কীভাবে ছবি দাঁড়াবো বলো তো? আমরা আজকে হ্যাভি ছবি দেবো, ঠিক আছে? ওকে, রেডি, 3, 2, 1, গো! Randy Orton, John Cena. Done. ওকে, সবার দেখা হচ্ছে আবার, হয়তো 1-2 দিন পরে দেখা হবে আবার নতুন ক্লাসে। ওকে, সবাইকে স্বাগত জানাচ্ছি, আজকে শেষ করছি। সবার মতামত দেখার জন্য আমি গ্রুপে চেক দিব তোমরা সবাই তোমাদের মতামত জানাচ্ছ কিনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।